সবাইকে ওয়েলকাম আমাদের ট্রিপল বন্ড একাডেমির এইচএসসি প্লেলিস্টে। ঠিক আছে, আজকে আমরা এইচএসসি ওয়ান শট ক্লাসে ফিজিক্সের অন্যতম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার গতি বা মোশন নিয়ে আলোচনা করব। সো এবং আমরা এই চ্যাপ্টারে মূলত আসলে ফিজিক্সের যে গতি চ্যাপ্টারে সব টপিক পড়া লাগবে সেটা না, আমরা কিছু কিছু বেসিক পার্টগুলো আলোচনা করব, পাশাপাশি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করব এবং বোর্ড কোয়েশ্চেন থেকে প্রিভিয়াস ইয়ারে যে সকল কোয়েশ্চেনগুলো তোমাদের এইচএসসি পরীক্ষায় আসবে এবং অতিরিক্ত গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আজকের এই চ্যাপ্টারে এই ওয়ান শটের প্লেলিস্টটা আমরা কি সলভ করে ফেলবো। চলো আমরা ফার্স্ট স্লাইডে চলে যাই। আচ্ছা, এই চ্যাপ্টারের মেইন যে বেসিক পার্টগুলো আছে, যেমন কি গতি চ্যাপ্টারটা মূলত শুরু হয় কি স্থিতি এবং গতি দিয়ে। এবং এই চ্যাপ্টারের মধ্যে আমি যদি বলি যে ভাই এই চ্যাপ্টারে কি সব কিছুই পড়া লাগবে, না, এই চ্যাপ্টারে কিন্তু আমরা সব কিছু পড়বো না। এই চ্যাপ্টারের মেইন যে পার্টগুলো আমরা পড়বো তার মধ্যে কিছু টপিক আজকে আমরা দেখবো, সেটা হচ্ছে কি স্থিতি, এই চ্যাপ্টারের সবচেয়ে অন্যতম পার্ট হচ্ছে স্থিতি এবং গতির ব্যাখ্যা। তারপর আমরা সেকেন্ড পার্টে চলে যাই, বিভিন্ন প্রকার গতির বিভিন্ন ধরনের পার্থক্য সম্পর্কিত আমরা আলোচনা করব। তারপর আমরা দেখব যে রাশি কাকে বলে এবং স্কেলার এবং ভেক্টর রাশি জিনিসটা কি। দেন আমরা দেখব গতি সম্পর্কিত বিভিন্ন রাশির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। তারপর আমরা দেখব যে ভাই আমরা যে পড়ছিলাম যে মুক্তভাবে গ্যালিলিও যে বিজ্ঞানী বলছিল যে বিভিন্ন পরন্ত বস্তুর যে গতিসূত্রগুলো সেগুলো দেখব। তারপর আমরা দেখব লেখচিত্র সাহায্যে। এই চ্যাপ্টারের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লেখচিত্র, এবং লেখচিত্র থেকে প্রতি বছর বোর্ড কোয়েশ্চেনে অ্যাটলিস্ট না হইলেও অনেকগুলো 5 থেকে 6টা এমসিকিউ তোমরা পাবাই। সো এই যে এমসিকিউগুলো সলভ করার জন্য তোমাদের এই বেসিকটা খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি আমরা আমাদের বাস্তব জগতে এই যে গতি চ্যাপ্টারটা পড়তেছি এবং গতি চ্যাপ্টারটা পড়ে আসলে আমাদের বাস্তব জগতে কি লাভ হবে এবং এটার প্রভাবটা কি সে সম্পর্কিত আমরা উপলব্ধি করতে পারবো। চলো আমরা মেইন যে পার্ট সেটাতে চলে যাই। আচ্ছা, ওকে, এই চ্যাপ্টারের অন্যতম টপিক হচ্ছে যে রৈখিক গতি। তো রৈখিক গতি জিনিসগুলো কি, দেখো, একটা বস্তু যখন সরল রেখায় থাকে, অর্থাৎ আমি যদি বলি যে আমি একটা পার্টিকুলার ওয়ে থেকে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আমি আরেকটা নির্দিষ্ট পয়েন্টে যাচ্ছি, তখন সেটাকে আমরা বলবো কি রৈখিক গতি। অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে তার গতিকে আমরা সরল রৈখিক গতি বলি। স্যার একটা এক্সাম্পল কি হইতে পারে? চলো একটা এক্সাম্পল দেখি। ধরো এটার একটা এক্সাম্পল হইতে পারে যে আমরা যে বাসের যে গতিটা আছে, এটা হচ্ছে আমার কি একটা রৈখিক গতির উদাহরণ। তারপর আমরা চলে যাব ঘূর্ণন গতি। এটা হচ্ছে বাস্তব জগতে আমরা অনেক ধরনের এক্সাম্পল দেখতে পারি, যেমন কি আমি যদি বলি যে আমার মাথার উপর যে ফ্যানটা ঘুরতেছে, যে ফ্যানের যে গতিটা আছে সেটা কি আমার ঘূর্ণন গতির উদাহরণ। ওকে, দেন আমি যদি বলি যে যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুকে বা রেখাকে কেন্দ্র করে ঘুরতেছে ওই বস্তুর সেই গতিটাকে আমরা কি বলি ঘূর্ণন বা বৃত্তাকার গতি। ধরো আমি যদি বলি যে ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে নির্দিষ্ট কেন্দ্র করে আমার একটা পার্টিকুলার পয়েন্ট এই যে পয়েন্টটাকে কেন্দ্র করে কি বৃত্তাকার পথে ঘুরতেছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা তখন বলবো যে ঘূর্ণন গতি। তারপরে আমরা চলে যাব চলন গতি। চলন গতি মানে কি, ধরো একটা বস্তু যখন গতিশীল হবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো কি চলন গতি। মানে এমন ভাবে গতিশীল হবে যেন বস্তুটার সকল কণা একই দিকে একই সময় কি করতে থাকে, চলতে থাকে, অথবা সমান দূরত্ব অতিক্রম করতে থাকে। আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ধরো একটা বস্তু হচ্ছে যে তো এই বস্তুটা যখন একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে ভি, সেক্ষেত্রে কি বস্তুটা সকল কণা যদি সেম পয়েন্টে এভাবেই যেতে থাকে একটা পার্টিকুলার ভেলোসিটি নিয়ে, সেটাকে আমরা বলবো কি এক ধরনের চলন গতির উদাহরণ। দেন আমরা চলে যাবো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিটাকে আমি যদি বলি যে আমাদের ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গতি, যেটাকে আমরা ইংলিশে কি বলি, ইংলিশে যেটাকে আমরা বলি সিম্পল হারমোনিক মোশন বা SHM। আচ্ছা, সিম্পল হারমোনিক মোশনটা কি ভাইয়া? দেখো, কোনো নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট সময় পর পর যদি একই দিক থেকে অতিক্রম করে, অর্থাৎ একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, সেটা হচ্ছে কি যে ধরো একটা ঘড়ির কাঁটা, এই জায়গায় একটা ঘড়ির কাঁটা, একটা মিনিটের কাঁটা আর একটা হচ্ছে ঘন্টার কাঁটা। তো একটা নির্দিষ্ট বিন্দু করা কেন্দ্র করে কি করতেছে, একটা নির্দিষ্ট সময় পর পর কি করতেছে, আবর্তনশীল হচ্ছে। তাহলে এই ঘড়ির এই যে গতিটাকে আমরা কি বলবো? পর্যায়বৃত্ত গতি। আশা করতেছি তোমাদের এই গতির টপিকের কনসেপ্টটা ক্লিয়ার হইলো। ওকে, দেন আমরা চলে যাই নেক্সট স্লাইডে। আচ্ছা, এই চ্যাপ্টারটা পড়ার আগে আমি যদি তোমাদেরকে বলি যে স্যার এই যে চ্যাপ্টারটা পড়বো, এই চ্যাপ্টারে কি কি সূত্র আমাদের জন্য দরকার, মানে ইম্পর্টেন্ট কি কি সূত্র হইতে পারে, আমি যদি বলি প্রথম যে সূত্রটা আমরা গতির ক্ষেত্রে ইউজ করি সেই সূত্রগুলো কি কি একটু দেখো। আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারের
যে সূত্রগুলো ইউজ করি সেগুলো একটা শর্টকাট টেকনিক হচ্ছে কি সুবার্ট। সুবার্ট জিনিসটা কি, ধরো একটা বস্তু যখন গতিশীল হয় তার মধ্যে আমরা প্রথমে যে পার্টটা দেখি সেটা কি, সেটা হচ্ছে যে সরণ। কিছুক্ষণ পরে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তারপরে বস্তুটার কি থাকে, একটা আদিবেগ থাকে যেটাকে আমরা ইনিশিয়াল ভেলোসিটি বলি। তারপরে বস্তুটার কি থাকে, বস্তুটার তারপরে একটা কি থাকবে, একটা শেষ বেগ থাকবে। দেন বস্তুটার একটা কি থাকবে, অ্যাক্সিলারেশন বা ত্বরণ থাকবে। দেন বস্তুটার একটা কি থাকবে, নির্দিষ্ট পরিমাণ সময় থাকবে। তো এই যে টাইপগুলো আছে এস ইউ ভি এ টি, এই যে টাইপগুলো যদি আমরা ভালো করে এখন থেকে ক্লিয়ার করে ফেলতে পারি, তাইলে কিন্তু আমরা গতি চ্যাপ্টারের বেসিক যে পার্টগুলো, অর্থাৎ যে ম্যাথগুলো আসলে আমাদের বারবার আসতেছে এমসিকিউতে সিকিউতে, সেই জিনিসগুলো আমরা এখন থেকে সলভ করে ফেলতে পারবো। সো এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। স্যার এই যে সুবার্ট বললেন, সুবার্টের কিছু টেকনিক কি আসলে আমরা লিখতে পারি সূত্র দিয়ে? দেখো তো, আমরা জানি এস, এস মানে কি, তার অতিক্রান্ত যে সরণটা আছে অথবা অতিক্রান্ত দূরত্বের সাথে তুলনা করা যেতে পারে। কি হবে স্যার, ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। ওকে, দেন আমরা ইউ, ইউ মানে কি এই যে আদিবেগটা। দেন আমরা দেখবো ভি, ভি ইজ ইকুয়াল টু, আমরা অনেক সূত্র পড়ছি, ইউ প্লাস এটি, এটা তোমরা পড়ে আসছো যেহেতু তোমরা এখন এসএসসি লেভেলে চলে গেছো, আর কিছুদিন পরে তোমাদের পরীক্ষা। দেন আমরা পড়ছিলাম কি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2GS। দেন আমরা পড়ছিলাম কি স্যার, দেন আমরা পড়ছিলাম যে হচ্ছে যে এই যে এ ইজ ইকুয়াল টু কি, এ মানে হচ্ছে আমার অ্যাক্সিলারেশন বা ত্বরণ, তাহলে এ ইজ ইকুয়াল টু লিখতে পারি কি, ভি মাইনাস ইউ বাই টি। ওকে, সো এই সূত্রগুলো আমরা আসলে বেসিক্যালি পার্টে কি করতে পারবো, এই জিনিসগুলো দিয়ে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করবো। পাশাপাশি আমাদের আরো অনেক সূত্র আছে, যেমন কি আমরা পড়ছিলাম এস ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু টি। এই যে কিছু কিছু সূত্র আছে যেগুলো টেকনিক্যাল কিছু সূত্র, এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করব। দেন দেখো আমরা পরের স্লাইডটাতে চলে যাই। আচ্ছা, এই চ্যাপ্টারের অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রাশি এবং ভৌত রাশি। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবা রাশি মানে কি? ধরো আমি যদি তোমাকে বলি বাস্তব জগতে আমরা অনেকগুলো জিনিস নিয়ে কি করতে পারি, পরিমাপ করতে পারি। অর্থাৎ বাস্তব জগতে যে সকল জিনিসগুলো পরিমাপযোগ্য সেগুলোকে আমরা বলি রাশি। সেটা হইতে পারে কি ভাই, যে ধরো আমি যদি বলি যে একটা দূরত্ব যেটা আমি সহজে পরিমাপ করতে পারি, দূরত্ব। দেন হচ্ছে আমি যদি বলি যে ভর, যে আমি এটা পরিমাপ করতে পারবো। তারপরে কি সরণ, এটা কি করা যেতে পারে, পরিমাপ করতে পারে। ভেক্টর, ঠিক আছে, ভেক্টর জিনিসটা এটা কি পরিমাপ করা যেতে পারে। দেন আমি যদি বলি যে বেগ, ঠিক আছে, এগুলো কিন্তু পরিমাপ করা যেতে পারে। সো বাস্তব জগতে আমি যে সকল পার্ট পরিমাপ করতে পারবো সেগুলোকে আমরা কি বলবো, রাশি বলবো। আর এই যে রাশিগুলো, তার একটা এক্সাম্পল কি হইতে পারে, যে ধরো আমি যদি বলি যে হচ্ছে বেগ, ঠিক আছে, এই যে বেগ কি, আমার বেগ হচ্ছে মূলত আমার কি রাশি, ভেক্টর রাশি। অর্থাৎ রাশিটা আসলে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়, দুই ভাগে। একটা হচ্ছে কি স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। কিছুক্ষণ পরে আমরা এই সকল স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কিত টপিকগুলো জানবো। আচ্ছা, তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে রাশি নয় এরকম একটা উপাদানের নাম কি হইতে পারে, দেখো আমি যদি বলি যে বাস্তব জগতে যেগুলো পরিমাপ করা যায় না, যেগুলো আসলে বাস্তব জগতে কোনো কি নেই, ভ্যালু নেই, যেমন কি আমি যদি বলি যে ধরো তুমি হঠাৎ করে আজকে হাসতেছো বা আনন্দ পাচ্ছ, সেগুলো কিন্তু রাশির উদাহরণ হবে না। আনন্দ, কান্না, এগুলো কিন্তু আমাদের কি না, রাশি নয়। এটা একটু খেয়াল রাখো। ওকে, আচ্ছা, দেন আমরা চলে যাব আমাদের পরের পার্টে, অর্থাৎ আমরা যেটাকে বলবো ভেক্টর এবং স্কেলার রাশি। আচ্ছা, ওকে, ভেক্টর রাশি কি? ভেক্টর মানে কি, যে হচ্ছে যে সকল রাশিগুলো পরিমাপ করার জন্য আমার কি লাগবে স্যার, আমার হচ্ছে যে মান লাগবে, মান প্লাস দিক উভয়ের প্রয়োজন। আচ্ছা, সেটাকে আমরা কি বলবো, ভেক্টর রাশি। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি যে স্যার আমার হচ্ছে যে মানও লাগবে এবং দিকও লাগবে, এরকম একটা এক্সাম্পল কি হইতে পারে, যে ধরো আমি যদি তোমাকে বলি বেগের ক্ষেত্রে আমার কি লাগবে, মান লাগবে। দেন আমি যদি তোমাকে বলি যে স্যার কি সরণ, এটার ক্ষেত্রে আমার কি লাগবে, মানও লাগবে প্লাস কি লাগবে, দিকও লাগবে। যে একটা এক্সাম্পল যদি আমি তোমাকে বলি যে ধরো এই পয়েন্টে একটা বস্তু আছে এবং এই বস্তুটা বি পয়েন্টে কি করবে, যাবে।
ভালো করে খেয়াল করো। তো ওর ইচ্ছা হইলো যে স্যার আমি এই পয়েন্টে এভাবে ঘুরে 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 এই পয়েন্টে আসতে পারি, পাশাপাশি আমি চাইলে কিন্তু এই পয়েন্টে এই ওয়েতেও কি করতে পারি, আসতে পারি। তো এই যে এই পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতেছে, প্রথমটার যদি দূরত্ব 30 মিটার হয়, তারপরটা দূরত্ব যদি 10 মিটার হয়, তারপরটা যদি 40 মিটার হয়, সেটা ওর কি এই যে 40, 30, 10 এটা হচ্ছে একটা নির্দিষ্ট মান, যেটাকে আমরা আসলে ওর জন্য কি বলবো, তার অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা স্যার, তাইলে তার সরণটা কি হবে? সরণ হবে ও যে এ থেকে বি এর দিকে যাচ্ছিল, তার যে সর্বনিম্ন দূরত্বটা ছিল, যেটাকে আমরা 10 মিটার বলি, সেটা কি ছিল তার সর্বনিম্ন দূরত্ব। এটাই হচ্ছে তার কি টোটাল যে সরণটা। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, যখন আমি সর্বনিম্ন দূরত্বটা বলতেছিলাম তখন কি ছিল, এই যে সর্বনিম্ন দূরত্বটা। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করো তো, যখন আমি এই যে সর্বনিম্ন দূরত্বটা বলতেছিলাম, এই দূরত্বটা কি ছিল স্যার, এই দূরত্বটা ছিল তার এই পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকের সর্বনিম্ন দূরত্ব। তার মানে তোমরা বুঝতে পারো যে এই যে দূরত্বটা আমি ক্যালকুলেট করার জন্য কি লাগবে, আমার একটা নির্দিষ্ট পরিমাণে কি লাগবে, একটা নির্দিষ্ট পরিমাণে দিক লাগবে, যেটাকে আমরা আসলে বেসিক্যালি কি বলি, যেটাকে আমরা আসলে বেসিক্যালি বলি যে এটার কি দিকও আছে, পাশাপাশি মানও আছে। তার মানে আমি বলতে পারি সরণ একটা কি রাশি, ভেক্টর রাশি। আশা করতেছি তোমাদের এই রাশি ভেক্টর রাশি সম্পর্কিত কনসেপ্টটা ক্লিয়ার। আচ্ছা দেন আমি যদি বলি যে স্যার একটা স্কেলার রাশির উদাহরণ কি হইতে পারে, স্কেলার রাশি মানে কি, আমার নির্দিষ্ট পরিমাণে কি লাগবে, মান লাগবে, মান লাগবে, কিন্তু দিকের কি নাই, দিকের কোনো প্রয়োজন নাই। আচ্ছা তার মানে আমি যদি বলি যে স্যার স্কেলার রাশি কি, স্কেলার রাশি আমার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে মান লাগবে, কিন্তু আমার দিকের কোনো কি নাই, প্রয়োজন নেই। তাহলে দেখো তাহলে একটা এক্সাম্পল কি হইতে পারে, আমি যদি তোমাকে বলি যে স্যার ভর, দেন হচ্ছে যে ওজন, তারপরে হচ্ছে যে কি স্যার একটা ভর একটা ওজন, ঠিক আছে, এই দুইটা কি রাশি, এই দুইটা হচ্ছে আমার স্কেলার রাশি। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে স্যার ভেক্টর রাশির ক্ষেত্রে আপনি বলছিলেন যে হচ্ছে যে আমার নির্দিষ্ট পরিমাণে দিক লাগবে, আচ্ছা ভর কি আমি তোমাকে প্রশ্ন করতে পারবো যে ভাই আপনার ভর কোন দিকে বাসছে, আপনার ভর কি মাথার দিক থেকে বাসছে নাকি পেটের দিক থেকে বাসছে, এটা কিন্তু আমরা বলতে পারবো না। তার মানে আমি বলতে পারি যে ভর হচ্ছে কি একটা স্কেলার রাশি, যেখানে শুধুমাত্র কি লাগবে, মান লাগবে, কিন্তু এখানে নির্দিষ্ট পরিমাণের কোনো কি দরকার নাই, দিকের কোনো প্রয়োজন হবে না। আচ্ছা পরবর্তী টপিকে আমরা চলে যাই যে স্যার আমরা হচ্ছে যে ভরের টপিকটা বুঝলাম, ওজনের টপিকটা বুঝলাম, ঠিক আছে। তাহলে কিছু এক্সেপশনাল ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সম্পর্কে আমরা একটু পড়ি চলো। ধরো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি একটু ভিডিওটা একটু পজ করবা, পজ করার পরে তুমি এই যে কোশ্চেনটা আমার আনসার দিবা, যে তুমি আমাকে বলতে পারবা যে তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রাবল্য আচ্ছা তোমরা কি আমাকে বলতে পারবা যে তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রাবল্য কি রাশি? একটু ভিডিওটা পজ করে একটু ট্রাই করো, দেন আমি সলভ করে দিব। ওকে কি ছিল কোশ্চেনটা? কোশ্চেনটা ছিল যে তড়িৎ প্রবাহ এবং, আমি যদি বলি যে স্যার কি ছিল কোশ্চেনটা, তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রাবল্য কি রাশি। আচ্ছা তড়িৎ প্রবাহ মানে কি, ধরো আমি একটা বর্তনী আঁকলাম, আচ্ছা আমি একটা বর্তনী আঁকলাম যেখানে হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তো আমি জানি ইলেকট্রনটা কি কোন দিকে প্রবাহিত হবে, ইলেকট্রন সব সময় কি হবে, ইলেকট্রন সব সময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কি হবে, প্রবাহিত হবে। আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করো তো, যে ইলেকট্রনটা যখন এই যে পজিটিভ থেকে ঘুরে 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 নেগেটিভ দিকে আসতেছে, তার মানে ওর একটা কিন্তু বেসিক্যালি মনে হচ্ছে যে স্যার ওর কিন্তু একটা দিক আছে। আচ্ছা কিন্তু আমি যদি বলি যে ধরো তোমার একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে বল্টু, তো বল্টুর ইচ্ছা হইলো যে স্যার আমি আপনার যে বর্তনীটা আঁকলেন সে অনুযায়ী আমি কি করব না, ইলেকট্রনটাকে প্রবাহিত করব না, আমি ওর আরেকটা কি নিব, আমি ওর আরেকটা পার্টিকুলার কি নিব, আমি আরেকটা পার্টিকুলার পথ নিব যেটা দিয়ে ইলেকট্রনটা এদিক দিয়ে আসবে। ভালো করে খেয়াল করো তো, ওর
যদি পার্টিকুলার এই পথটা নিই তাহলে ওর দিকটাও কি সেম হয়ে গেল না পজিটিভ থেকে নেগেটিভের দিকে? তার মানে এখান থেকে আসলে কি বোঝা যাচ্ছে বলো তো? এখান থেকে বোঝা যাচ্ছে বেসিক্যালি যে এখানে দিকটা কি হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না। মানে আমি যদি বলি যে এই দিকটা পার্টিকুলার টাইপে কি সেম দিকে পরিবর্তন হচ্ছে। আমি যদি তোমার একটা এক্সাম্পল বলি, ধরো আমি একটা ত্বরণের উদাহরণ দিলাম, যেটা হচ্ছে একটা কি ভেক্টর রাশি। আচ্ছা ভালো করে একটু খেয়াল করো তো, ত্বরণ জিনিসটা কি আমি জানি ভেক্টর রাশি। তো ত্বরণটা আসলে আমি যদি বলি যে ত্বরণটা যখন বলের দিকে হবে তখন সেটাকে আমরা কি বলবো? পজিটিভ ত্বরণ বা মেইন ত্বরণ। আচ্ছা ত্বরণটা যখন কি হবে? হ্রাস পাবে, অর্থাৎ বলের বিরুদ্ধে গিয়ে যখন হ্রাস পেতে থাকবে, অর্থাৎ ত্বরণের ভ্যালুটা যখন কমতে থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? মন্দন, ঠিক আছে, বা নেগেটিভ যদি অ্যাক্সিলারেশন বলতে পারি। সো এই ক্ষেত্রে দেখো তো দিকটা কি প্রতি সেকেন্ড অথবা প্রতি একটা নিয়ত পার্টিকুলার টাইপে কি চেঞ্জ হচ্ছে না? সো এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারবো কি এই যে ত্বরণটা ভেক্টর রাশি, কিন্তু এই জিনিসটা কি চেঞ্জ হচ্ছে না, আজীবনের দিকটা কি থাকবে? সেম এই দিকেই থাকবে। সো এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারবো মূলত কি এই যে তড়িৎ প্রবাহটা কি রাশি? স্কেলার রাশি। আচ্ছা আচ্ছা এখন সেকেন্ড পার্টে চলে আসো, তড়িৎ প্রাবল্য জিনিসটা কি? আচ্ছা তড়িৎ প্রাবল্য মানে কি? যে ধরো আমি যদি তোমাকে বলি যে হচ্ছে যে তড়িৎ প্রাবল্যর ক্ষেত্রে আমরা যে হিসাবটা করি যে কি, যে একটা নির্দিষ্ট পরিমাণের ক্ষেত্রফল জুড়ে যে পরিমাণের কি চার্জের যে প্রভাবটা বিরাজমান থাকে সেটা হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যকে মূলত আমরা ই দ্বারা প্রকাশ করি, ই ইজ ইকুয়াল টু F/Q। তো এই যে এফ হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে, এবং তড়িৎ প্রাবল্যটা মূলত কি রাশি? একটা ভেক্টর রাশি হিসেবে কি হয় আমরা কাউন্ট করি, ঠিক আছে। দেন আমরা পরবর্তী স্লাইডটাতে চলে যাই। আচ্ছা দেন আমরা নেক্সট স্লাইডে চলে আসলাম। দেখো কি বললো যে স্যার আমরা হচ্ছে যে এখানে দেখবো যে হচ্ছে স্মরণ এবং দূরত্ব সম্পর্কিত পার্ট। দেখো স্মরণ জিনিসটা কি এবং দূরত্ব জিনিসটা কি? প্রথমত আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে স্যার স্মরণ মানে কি এবং দূরত্ব মানে কি, তোমরা বলবা যে স্যার দূরত্ব কি? দূরত্ব হচ্ছে যে আমি জানি যে হচ্ছে দূরত্ব হচ্ছে যে এমন একটা পার্ট যেটা আসলে ডিপেন্ড করে কি বস্তুটার অবস্থানের উপরে, ঠিক আছে। ধরো আমি যদি বলি এই যে একটা পয়েন্টে এ পয়েন্ট আছে, তো এই পয়েন্টে একটা বস্তু কি করতেছে, দেখো তো এই পয়েন্টে একটা বস্তু এই যে এই পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে গেল, এই পয়েন্ট থেকে স্যার কোথায় চলে গেল? বি পয়েন্টে চলে গেল। আচ্ছা ভালো কথা, এই পয়েন্ট থেকে কোথায় চলে গেছে? বি পয়েন্টে চলে গেছে। তাইলে আমি বলতে পারি বস্তুর আদি অবস্থান কি ছিল? এই জায়গায় ছিল। এবং বস্তুটার শেষ অবস্থান কোথায় ছিল? শেষ অবস্থানটা কি ছিল? বি পয়েন্টে ছিল। ভালো করে একটু খেয়াল করো। তাইলে আমি যদি বলি যে এই বস্তুটা এই পয়েন্ট থেকে চেঞ্জ হয়ে কি এই বি পয়েন্টে চলে গেল, ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারবো? দূরত্ব মানে কি বস্তুটার আদি এবং শেষ অবস্থানের পরিবর্তন না? তার মানে আমি বলতে পারি দূরত্ব হচ্ছে বস্তুটার একটা কি অবস্থানের পরিবর্তন, অর্থাৎ দূরত্ব একটি বস্তুর অবস্থানের পরিবর্তন। আচ্ছা স্যার দূরত্বর কাহিনী তো বুঝলাম যে একটা বস্তুর অবস্থানের পরিবর্তন, কিন্তু আমি যদি জিজ্ঞেস করেন স্যার যে স্মরণ জিনিসটা কি স্যার, তাহলে স্মরণ কি হবে? স্মরণ হবে একটি নির্দিষ্ট দিকে ঠিক আছে আদি এবং শেষ অবস্থানের সর্বনিম্ন দূরত্বই হচ্ছে আমার কি স্মরণ। তার মানে দেখো যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরো এই পয়েন্টে বস্তুটা যেখানে যাত্রা শুরু করছিল ওর ডেস্টিনেশন হচ্ছে বি পয়েন্টে যেতে হবে স্যার আমাকে। আচ্ছা ভালো করে একটু খেয়াল করো, তো ও চাইলে এ পয়েন্টে এভাবে ঘুরে ঘুরে কি বি পয়েন্টে যেতে পারে। দেন ও চাইলে এ ওয়েতেও যেতে পারে। দেন ও যদি চায় যে স্যার আমি এভাবে না যেয়ে এইভাবে করে যাবো, তাহলে যেতে পারে। সো এটা আসলে ডিপেন্ড করতেছে কিসের উপর? ওর উপরে। তবে আমি যদি বলি যে স্যার তাহলে সর্বনিম্ন দূরত্বটা কোনটা হবে? সর্বনিম্ন দূরত্ব হচ্ছে কি ওর এই যে এ বি যে দূরত্ব আছে সেটা, তার মানে এটাই হচ্ছে ওর কি স্মরণ। তাহলে এই যে এ থেকে এই যে এই পয়েন্টে এই যে এইভাবে গেছিল, এটা কি হবে? ওর টোটাল যে দূরত্বটা আছে সেটা, ঠিক না?
অর্থাৎ যে সর্বনিম্ন পদ যেটা সেটা হচ্ছে সরণ, এবং একবারে যে এই যে সর্বনিম্ন পদ এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সরণ, এবং বাকি পদগুলো হচ্ছে ওর কি দূরত্ব। সো আশা করতেছি এই টাইপের মানে সরণ এবং দূরত্বের যে বেসিকটাতে তোমাদের অনেকের প্রবলেম থাকে যে স্যার সরণ বুঝতেছি না, দূরত্ব বুঝতেছি না, এই জিনিসটা দিয়ে ক্লিয়ার হবে। আচ্ছা, তার আগে একটা ছোট একটা তোমাদের জন্য টিপস আছে কি, যে অনেকে হচ্ছে যে সরণ দূরত্বের ম্যাথগুলো করার সময় আমাদের যে অ্যাক্সিসগুলো আছে, অর্থাৎ উত্তর দিক কোন দিকে, পূর্ব দিক কোন দিকে, ডানে কোন দিকে, ঠিক আছে, এই যে এই দিকগুলো কিন্তু অনেকে জানে না। আমি একটু বলে দিই, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা আসার মতো, এবং এটা বোর্ড পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে। দেখো উপরে সবসময় মনে রাখবো উপর, উপর মানে উত্তর, উপর, উপর মানে কি উত্তর, ওকে। তারপরে মনে রাখবে কি ডানে, নিচে, বামে, ঠিক না, তিনটা পার্ট আছে কিন্তু। তারপরে তাহলে উত্তরের বিপরীত দিকে কি হবে স্যার, দক্ষিণ। ডানে কি, ডানে হচ্ছে পূর্ব, আর বামে কি হবে স্যার, বামে হবে পশ্চিম। অর্থাৎ উপরে উত্তর, ডানে পূর্ব, নিচে হচ্ছে উত্তরের বিপরীত সাইড হচ্ছে কি দক্ষিণ, আর বামে হবে পশ্চিম। সো এই ম্যাথগুলো কিছুক্ষণ পরে আমরা একটা ম্যাথে চলে যাব যেখানে এই যে টার্মস গুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট এবং জানা লাগবে, এবং এই টার্মস গুলো যদি জানতে পারো বোর্ড পরীক্ষায় এখান থেকে অনেক এমসিকিউ আছে, এবং এই এমসিকিউ গুলো খুব তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবা। আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা দিয়ে হচ্ছে যে আমি যদি বলি যে এই ম্যাথটা কোথায় আসছিল, এই ম্যাথটা হচ্ছে তোমাদের বোর্ডের এমসিকিউ আসা ম্যাথ। দেখো কি বলতেছে প্রশ্নটা, একটু ভালো করে খেয়াল করো তো, যে বল্টু উত্তর দিকে 10 মিটার অতিক্রম করে ডান দিকে বাঁক নিল, ঠিক আছে। তাহলে কিছুক্ষণ আগে যে আমরা বলছিলাম যে ধরো এই যে পয়েন্ট আমরা বলছিলাম, এই যেটা বেসিক পয়েন্ট থেকে এখান থেকে উপরের দিকে গেল, নিচের দিকে 4টা অ্যাক্সিস যাবে, তাহলে আমরা এই অ্যাক্সিস গুলো একটু আঁকি। তো একটা জিনিস খেয়াল করো তো, উপরের দিকে কি ছিল স্যার, উপরের দিকে ছিল উত্তর, নিচের দিকে কি ছিল, নিচের দিকে ছিল দক্ষিণ, ডানে কি ছিল, ডানে ছিল পূর্ব, বামে কি ছিল, বামে ছিল পশ্চিম। আচ্ছা, তো আমাকে প্রশ্নটা কি বললো যে বল্টু উত্তর দিকে 10 মিটার অতিক্রম করলো। তাহলে আমি যদি একটু মার্কারটা চেঞ্জ করে দেখো কি হলো, যে বল্টু এই যে এই পয়েন্ট থেকে কত মিটার গেল স্যার, 10 মিটার গেল। আচ্ছা, তাহলে এটার ভ্যালু হচ্ছে 10, ওকে। সেকেন্ড পার্টে কি বললো, তারপরে ডান দিকে বাঁক নিল, তাহলে ডান দিকে আমরা বাঁক নিই, চলো তাহলে ডান দিকে আমরা বাঁক নিলাম। ডান দিকে কতটুকু বাঁক নিল স্যার, ডান দিকে বাঁক নিয়ে আরো 15 মিটার অতিক্রম করলো, তাহলে ডান দিকে বাঁক নিল, তাহলে আরো কত মিটার গেল, 15 মিটার গেল, তাহলে 10 পাইলাম, 15 পাইলাম, ওকে। দেন বল্টুর অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। আচ্ছা, তাহলে বলো তো আমাকে অতিক্রান্ত দূরত্ব মানে কি, আমি কিছুক্ষণ আগে বললাম অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে টোটাল যে দূরত্বটা অতিক্রম করবে, তাহলে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হবে, এটাকে যদি আমরা ও, এটাকে যদি এ পয়েন্ট, এটাকে যদি বি পয়েন্ট দ্বারা কল্পনা করি, তাহলে আমি লিখতে পারবো যে ও এ প্লাস এ ভি হচ্ছে তার কি টোটাল অতিক্রান্ত দূরত্ব। সো তাইলে আমি কি লিখতে পারি, তাহলে 10 + 15 ইজ ইকুয়াল টু কত হবে, 25 মিটার, ওকে, ক্লিয়ার। দেন আমাকে বললো স্যার তাহলে বল্টুর যে সরণটা আছে সেটা বের করো। আচ্ছা, বল্টুর সরণ, তাহলে এটা কি হবে, দেখো সরণ মানে কি সর্বনিম্ন যে পরিমাণ পথ দিয়েও যাবে, তার মানে এই যে এত বড় পথ কি করছে, ও হচ্ছে যে এত বড় পথ ও অতিক্রম করছে, তার সবচেয়ে কম পথ কোনটা, তার সবচেয়ে কম পথ হচ্ছে কি এই যে এই পথটা না, ভালো করে একটু খেয়াল করো তো। তাহলে দেখো তো এই যে পথটা, এটা কি একটু একটু মনে পড়ে যে হচ্ছে যে আমরা যে সমকোণী ত্রিভুজ পড়ছিলাম, তার মানে এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই যে ও আর ভি হচ্ছে কি আমার অতিভুজের ভ্যালু, তাহলে এটাকে কি আমি অতিভুজ লিখতে পারি না? তাহলে আমি লিখতে পারি যে সরণ ইজ ইকুয়াল টু হবে তখন রুট ওভার অফ, তাহলে সরণ কি ও ভি ইজ ইকুয়াল টু হবে রুট ওভার অফ ও এ স্কয়ার প্লাস এ ভি স্কয়ার। তাহলে এটার ভ্যালু কত হবে স্যার, এটার ভ্যালু হবে 10 স্কয়ার প্লাস 15 স্কয়ার, ওকে। তাহলে এই যে ভ্যালুটা আছে সেটাই হচ্ছে তোমাদের কি আনসার, ওকে। তার মানে দেখো এই ম্যাথগুলো যদি আমরা যখন সলভ করব, এই ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে আমাদেরকে বেসিক্যালি যে পার্টগুলো নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে কি যে স্যার এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের যে বেসিক যে কি আমার যে বেসিক যে গ্রাফটা আছে সেগুলো আমাদের খুব ভালো করে ক্লিয়ার থাকা লাগবে, এবং এই ম্যাথগুলো আমি যদি বলি খুব বেশি বেশি বোর্ডে আসে এবং এমসিকিউতে আসে। আচ্ছা, আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ যেটা আসলে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি যদি বলি যে এই ম্যাথটা
আমাদের খুব ইম্পর্টেন্ট টাইপের একটা ম্যাথ, যে বিভিন্ন ধরনের কলেজের ক্যাডেট কলেজের টেস্ট পেপারে এই ম্যাথটা আমরা পাইছিলাম, ঠিক আছে? এই ম্যাথটা একটু ভালো করে খেয়াল করো, এখান থেকে নিয়ে আসা। বল্টু 3 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে এ হতে বি বিন্দুতে আসলো। তার মানে দেখো বৃত্তাকার পথটা কত ছিল, এটা যদি একটা বৃত্তাকার পথ হয়, তো এই বৃত্তাকার পথটা যদি আমি এটাকে কেন্দ্র ধরি, তাহলে কেন্দ্র যদি এটা হয়, তাহলে এটার যে ব্যাসার্ধটা হবে স্যার এটা কত মিটার? 3 মিটার। ভালো করে খেয়াল করো, তাহলে 3 মিটার একটা বৃত্তাকার পথে কি বলছে বল্টু, 3 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে এ হতে বি বিন্দুতে আসছে। তাহলে আমি যদি বলি যে স্যার এই বিন্দু কোনটা ছিল, এই বিন্দুটা ছিল যে এই থেকে বি বিন্দুর দিকে আসছে, তাহলে এটাকে যদি আমি এ বিন্দু বলি, তাহলে ও আসছে ধরে নাও যে এই বিন্দুতে, তাহলে এটাকে কি বললাম, বি বিন্দুতে আসলো। আচ্ছা ভালো কথা, তাহলে দেখো তো এটাকে আমি কি করলাম, যোগ করে দিলাম। ওকে, তো এই যে বিন্দুতে আসলো, ওর হচ্ছে যে কি বললো যে স্যার ওর সরণ অর্থাৎ বল্টুর সরণ এবং বল্টুর যে দূরত্ব সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা তাহলে দেখো তো চিত্রটা আগে, এটা আমি তোমাকে বলে দিলাম, এইটা হচ্ছে মেইন চিত্র। তাহলে এখান থেকে আমাকে সরণ আর দূরত্বের ভ্যালু বের করতে। আচ্ছা একটু কমন সেন্স দিয়ে খেয়াল করো তো, এটা যদি আমার ও হয়, তাহলে ও এর যে ভ্যালু ও ভি এর কি সেম ভ্যালু না? তাহলে আমি কি বলতে পারি স্যার, আমি বলতে পারি এটা যদি 3 মিটার হয়, তাহলে এটাও আমার কি হবে, 3 মিটার। আচ্ছা তাহলে দেখো তো সরণ কি হবে, তার মানে সরণ হবে ওর যে সর্বনিম্ন দূরত্ব সেটা। আচ্ছা একটু কিছুক্ষণ আগের মেয়াদে যদি একটু খেয়াল করো, তার মানে এটা 90 ডিগ্রি ছিল, ভালো করে খেয়াল করো। তো এটা যদি 90 ডিগ্রি হয়, আমি সরণ সমান কি লিখতে পারবো, আমি সরণ সমান লিখতে পারবো, সরণ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কি লিখতে পারবো স্যার, রুট ওভার অফ 3a স্কয়ার প্লাস 3a স্কয়ার লিখতে পারবো না, ডাইরেক্ট ওই যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ারের সূত্রটা বসাই দিলাম। দেন তাহলে আমি কি লিখতে পারবো, রুট ওভার অফ কি 18। তাহলে এটা যেটা পাবা সেটাই হচ্ছে আমার কি সরণের ভ্যালু। ওকে ক্লিয়ার? আচ্ছা আমরা এবার সেকেন্ড পার্টে চলে যাই, যে আমাকে বলছিল কি যে দূরত্ব বের করার জন্য। আচ্ছা তো দূরত্বের জন্য স্যার আমরা কি করবো, একটা জিনিস খেয়াল করো তো, বৃত্তের যদি আমি একটা পার্টিকুলার ব্যাসার্ধ নিয়ে কাজ করি, তাহলে আমি যদি একটা ব্যাসার্ধ নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমার কি হবে, যে ধরো এই যে এই ব্যাসার্ধটা ছিল এই যে পয়েন্টে, ঠিক না? তো আমি এই ব্যাসার্ধ থেকে দুইটা ব্যাসার্ধকে কি কল্পনা করলাম। ওকে, তো এই যে দুইটা ব্যাসার্ধকে কল্পনা করলাম, তাহলে বৃত্তের একটা পার্ট পেলাম। তাহলে দেখো তো আরেকটা ব্যাসার্ধ যদি আমি অপোজিটে টানি, তাহলে কি বৃত্তের আরেকটা পার্ট পাবো, ঠিক কি না? দেন আরেকটা ব্যাসার্ধ নিয়ে যদি কাজ করি, তাহলে আরেকটা পার্ট পাবো। তার মানে দেখো বৃত্তের এই যে অংশটা, অর্থাৎ আমি যদি তোমাকে বলি আরেকটা কালার পেন দিয়ে যদি দেখাই, দেখো এটা কি মূলত আমাকে কি করতেছিল বলতো, একটা পার্টিকুলার ফেজ নিয়ে কাজ করতেছে না? একটু খেয়াল করে তো, তাইলে 4 ভাগের কি 1 ভাগ নিয়ে কাজ করতেছে, বুঝতে পারছো? তাহলে এই যে 4 ভাগের 1 ভাগ নিয়ে কাজ করতেছে, এই 4 ভাগের 1 ভাগ নিয়ে আমি কি করব, এই দূরত্বটা ক্যালকুলেট করব। তাহলে চলো আমরা যদি বলি বৃত্তের দূরত্ব, বৃত্তের একটা নির্দিষ্ট দূরত্ব হবে তার কিসের সমান, তার পরিধির সমান। তার কিসের সমান, পরিধির সমান। তাহলে আমি লিখতে পারি অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু কি হবে স্যার, অতিক্রান্ত দূরত্ব হবে 2πr ইন্টু কি স্যার, ইন্টু হচ্ছে ওই যে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে কি 1/4। ক্লিয়ার? তার মানে অতিক্রান্ত দূরত্ব হবে কি 2πr ইন্টু 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ কি 1/4। ক্লিয়ার? তাইলে দেখো আমি কি লিখতে পারি স্যার এটাকে, যে 2 ইন্টু পাই এর ভ্যালু তো আমি জানি, ইন্টু আর এর ভ্যালু কত আমাকে বলেই দিয়েছে যে 3 মিটার। তাহলে আমি ইন্টু কি হবে 1/4 হবে, তাহলে 2/2 ইজ ইকুয়াল টু কি হবে 3π/2। তাহলে এটাই হচ্ছে আমার কিসের ভ্যালু স্যার, এটাই হচ্ছে আমার যে অতিক্রান্ত ভ্যালুটা আছে সেটার মান। আই থিঙ্ক এই ম্যাথটা তোমাদের ক্লিয়ার। এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপের জন্য, এবং এই ম্যাথগুলো বারবার আসে। কিছুক্ষণ পর আমি আরেকটা টাইপ দেখাবো, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট এবং এগুলো আসছে অনেকবার। আচ্ছা চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা দেখো নেক্সট স্লাইডটা কি নিয়ে বলতেছিল, নেক্সট স্লাইডটা বলতেছিল যে হচ্ছে আমার, আচ্ছা নেক্সট স্লাইডটা কি নিয়ে বলতেছিল, নেক্সট স্লাইডটা বলতেছিল আমার বেগ এবং দ্রুতি সংক্রান্ত টপিক। তো বেগ এবং দ্রুতি সংক্রান্ত টপিক যদি আমি বলি যে বেগ জিনিসটা কি এবং দ্রুতি জিনিসটা কি, এটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যায় যে স্যার বেগ কিভাবে বুঝবো এবং দ্রুতি কিভাবে বুঝবো। দেখো প্রথমত আমি যদি বলি যে এটার বেসিক পার্থক্যটা কি ছিল, এটার বেসিক পার্থক্য ছিল যে বেগ হচ্ছে একটা কি রাশি, একটা ভেক্টর রাশি। অর্থাৎ এটার জন্য আমার কি লাগবে স্যার, এটার জন্য অবশ্যই আমার একটা মান লাগবে, পাশাপাশি একটা দিকও লাগবে। কিন্তু দ্রুতি কি আমার ভেক্টর রাশি না, দুটি হচ্ছে আমার কি রাশি, দুটি হচ্ছে আমার স্কেলার রাশি।
ওকে, প্রথম এটা হচ্ছে ওদের বেসিক পার্থক্য। এখন আমি যদি বলি যে বেগ কাকে বলে, দেখো তো আমরা কখনো কিন্তু সংজ্ঞা মুখস্থ করবো না, এবং আমি যদি বলি ফিজিক্সের যারা সংজ্ঞা মুখস্থ করে ওরা আসলে টেকনিক্যাল ওয়েতে পড়াশোনা করতে পারে না। কারণ কি, দেখো আমি জানি বেগ মানে কি ভেলোসিটি, ভি ইজ ইকুয়াল টু কি বলছিলাম আমরা, অনেক সূত্র বলছিলাম, ইউ প্লাস এটি, এটার একটা সূত্র বলছিলাম, অথবা আমরা সমবেগের ক্ষেত্রে আমরা বলতাম কি এস ইজ ইকুয়াল টু ভি টি। আচ্ছা ধরো এই সূত্রটাকে তুমি যদি একটু বের করে নাও, স্যার এটাকে যদি আমি একটু বের করে নিই, এটা বের করে নিলে কি হইতে পারে দেখো তো, ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, এস ডিভাইডেড বাই টি না, ঠিক কিনা? আচ্ছা এখন তুমি আমাকে বলতে পারবা যে ভি মানে কি, ওর যে ভেলোসিটিটা আছে সেটার মান। আচ্ছা ভেলোসিটি আমরা জানি কি একটা ভেক্টর রাশি। ওকে, তাহলে ভেলোসিটি যেহেতু একটা কি রাশি, ভেক্টর রাশি, তাইলে এই যে এস মানে কি তার যে অতিক্রান্ত সরণটা সেটা, তাহলে আমি এখানে কি লিখবো, সরণ, আর এখানে টি মানে কি লিখবো আমি, টাইম বা সময়। আচ্ছা তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে নিচে যে পার্টটা সেটা কি একক হবে? তাহলে আমি বলতে পারি বেগের সংখ্যা কি হবে, বেগ, আমি বলতে পারি বেগ হচ্ছে একক সময়ে কোন বস্তুর অতিক্রান্ত সরণের যে হারটা আছে সেটা, অর্থাৎ একক সময়ে সরণের হারটাকে আমরা কি বলবো, কোন বস্তুর বেগ বলবো। আচ্ছা এবার আমরা সেকেন্ড পার্টে চলে যাই, সেক্ষেত্রে আমরা কি বের করবো, দেখো তো একক সময়ে কোন বস্তুর যে সরণের যে হারটা আছে সেটাই হচ্ছে আমার কি, বেগ। আচ্ছা এবার আমরা চলে যাবো সেকেন্ড পার্টকে, দ্রুতিতে। আচ্ছা দ্রুতির ক্ষেত্রে আমি কি জানি যে স্যার দ্রুতি আপনি বলেই দিচ্ছেন, দ্রুতি হচ্ছে কি রাশি, স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি যদি হয় তাহলে দ্রুতি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, দেখো তো দ্রুতি ইজ ইকুয়াল টু লিখতে পারবো যে দূরত্ব ডিভাইডেড বাই কি, সময়। তাহলে সময়ের সাথে কোনো বস্তুর যে দূরত্ব পরিবর্তনের হার সেটাই হচ্ছে কি, আমি বলতে পারি কি, দ্রুতি। ঠিক আছে, তাহলে দ্রুতির ইংলিশ টার্মসটা একটু মনে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট, নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা ইংলিশগুলো খুব আসে। ঠিক আছে, স্পিড। আর আরেকটা টার্মস আমরা দেখতেছি বেগ, বেগকে আমরা কি বুদ্ধি প্রকাশ করছিলাম, ভি মানে হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, সো এই টার্মসগুলো একটু ভালো করে দেখে নিও। ঠিক আছে, তোমাদের যাদের টার্গেট যে আমরা হচ্ছে স্যার সামনে নটরডেম, সেন্ট জোসেফ এবং হোলি ক্রসে পড়ার যাদের টার্গেট, তাদের জন্য কিন্তু আমাদের ডেডিকেটেড একটা কোর্স আসবে। সো এখন থেকে যে বেসিক দিয়ে আমরা পড়াচ্ছি সেগুলো কিন্তু আমাদের কোর্সে আরো বেশি আমরা বিল্ড আপ করার ট্রাই করব। সো তোমরা যারা আমাদের এই কোর্সগুলোতে জয়েন থাকতে পারো তারা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ, আমাদের হচ্ছে যে ইউটিউব চ্যানেলগুলো একটু ফলো দিয়ে রাখো। আচ্ছা সেকেন্ড পার্টে আমরা চলে যাই, যে হচ্ছে যে স্যার কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে আমরা কি বলছিলাম, দ্রুতি বলে, ঠিক না? এই যে দ্রুতির পার্টটা ছিল, এবং একক সময় অতিক্রান্ত দূরত্বকে আমরা দ্রুতি বলতে পারি। এই যে দেখো আমি নির্দিষ্ট পার্টটা সময়টাকে একক ধরে নিছি, তাহলে একক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে আমার কি, দ্রুতি। দেখো আর যদি এই দূরত্ব নির্দিষ্ট দিকে হয়, জাস্ট এই দূরত্বকে আমি কি করলাম, একটা দিকে কনভার্ট করে ফেললাম, সেটা কিন্তু আর দ্রুতি থাকবে না, সেটা হয়ে যাবে বেগ। সো এই কনসেপ্টটা একটু ভালো করে ক্লিয়ার রাখার ট্রাই করো। ওকে, আচ্ছা এই জায়গায় একটা ইম্পর্টেন্ট জিনিস সবাই ভুল করে, সেটা হচ্ছে মাত্রাগুলো কিভাবে বের করব। যে স্যার অনেকে পারে না যে হচ্ছে যে আসলে আমরা যে ভেলোসিটির যে সূত্রগুলো আছে সেগুলো থেকে কিভাবে মাত্রা বের করব। দেখো তো একটা জিনিস খেয়াল করো তো, আমি জানি ভি ইজ ইকুয়াল টু কি, ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। আচ্ছা ভালো কথা, টি মানে কি আমার সময়, তাহলে সময়ের যে সময়ের ক্ষেত্রে আমরা যে এককটা লিখি সেটা হচ্ছে কি, সেকেন্ড। আচ্ছা আর এই যে দূরত্ব, এটাকে আমরা কি আসলে ব্যাগের ক্ষেত্রে আমরা সেটাকে কি দ্বারা কল্পনা করি, সেটাকে আমরা সরণ দ্বারা কল্পনা করি। তাহলে ব্যাগের ক্ষেত্রে এটার যে আমি যদি বলি যে এইটার যে এককটা হবে সেটা হবে কি, মিটার। ওকে, তাহলে এটার এককটা কি ভালো করে খেয়াল করো তো। আমি যদি প্রথম পার্টে তোমাকে বলি যে স্যার আমাকে মাত্রা বের করতে হবে, মাত্রা বের করার জন্য আমাকে কি জানা লাগবে, অবশ্যই একক জানা লাগবে। তুমি যদি এককে না জানো তাহলে কিন্তু তুমি কি করতে পারবে না, মাত্রা বের করতে পারবে না। আচ্ছা দেখো তো তাহলে একক, আমি যদি বলি এটার এককটা কি হবে স্যার, বেগের একক সেটা হবে মিটার পার সেকেন্ড। ওকে, এটা পাইলাম। আচ্ছা এখন একটু চিন্তা করো তো স্যার, আমি যে এই যে মাত্রাটা বের করবো, তাহলে আমি মিটার পাইছিলাম, মিটার মানে কি একটা দূরত্ব, তাহলে দূরত্বের মাত্রা কি, দূরত্বের মাত্রাকে আমরা প্রকাশ করি এল বা লেন্থ দ্বারা, এটা হচ্ছে ওর কি, মাত্রা। আচ্ছা আর সময়ের যে মাত্রাটা আছে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, টি দ্বারা প্রকাশ করি, বড় হাতের টি দ্বারা। তাহলে আমি যদি লিখি সেক্ষেত্রে আমার মাত্রাটা হবে এল টি ইনভার্স 1। সো এটা হচ্ছে আমার কি, বেগের
একটা একক আর একটা মাত্রা। সো এই জিনিসগুলো তোমরা মিস করো না। আচ্ছা, এই যে পার্টটা আমরা পড়লাম, এখানে আমরা মোটামুটি মাত্রা এবং একক সম্পর্কিত টার্মসগুলো কিন্তু কি ক্লিয়ার করে ফেললাম। এবং পরবর্তী পার্টে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা কি বলতে পারবো আমাকে তাইলে যে স্যার আপনি তো আমাকে হচ্ছে যে বেগের যে পার্টটা সেটা পড়াই দিলেন, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে হচ্ছে যে ধরো আমি বললাম যে ফোর্স এফ, এই যে ফোর্স আমরা যখন বলের চ্যাপ্টারে পড়ছি, তোমরা কিন্তু অলরেডি বলের চ্যাপ্টারটা পড়ে ফেলছো, ঠিক আছে? তোমরা কিন্তু এখন নিউ 10 না, তোমরা এখন ওল্ড 10। সো এই জায়গায় তোমরা জানো এফ ইজ ইকুয়াল টু কি, এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে তোমরা কি আমাকে বলতে পারবা যে ফোর্সের মাত্রা তাহলে কি হবে? এটা তোমাদের জন্য টাস্ক থাকলো, ঠিক আছে? কিভাবে বের করবা সেটা আমাদেরকে কমেন্টে বলে দিবা। ওকে, এবার আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, একটু খেয়াল করো তো, সমবেগ, ঠিক আছে? আচ্ছা, সমবেগ মানে কি? নাম শুনে বোঝা যাচ্ছে যে স্যার এই বেগটা কি হবে, একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইমে কি থাকবে, মানে দিকটা অপরিবর্তিত থাকবে এবং এই বস্তুটার গতিশীল বেগটা কি থাকবে, প্রায় সমান থাকবে, অর্থাৎ সমান সময়ে সমান বেগ নিয়ে এটা কি করবে, কাজ করবে। দেখো, কোনো গতিশীল বস্তুর বেগ এবং দিক অপরিবর্তিত হলে তাকে আমরা কি বলবো, সমবেগ বলবো। আমি যদি তোমাদের একটা বেসিক গ্রাফ যদি বলি, যে গ্রাফ নিয়ে অনেকে বেশি কনফিউজ যে স্যার গ্রাফগুলো কিভাবে করবো, গ্রাফগুলো অনেক কঠিন লাগে। দেখো তো, এই যে একটা বেসিক গ্রাফ ধরলাম, একবারে বেসিক একটা টাইপের গ্রাফ ধরলাম, তো এই গ্রাফের এই যে পয়েন্টটা থেকে আমি স্টার্ট করা শুরু করলাম। সো স্টার্ট করার পরে আমি একটু উপরের দিকে উঠলাম গ্রাফটায়, দেন হচ্ছে যে আমি কি করলাম, একটা নির্দিষ্ট প্যারালাল রেখায় গেলাম, দেন হচ্ছে যে আবার এই গ্রাফটাকে কি করলাম, নিচের দিকে নেমে নিলাম। ভালো করে খেয়াল করো। আচ্ছা, তাইলে তোমরা কি আমাকে বলতে পারবা যে ধরো এটা হচ্ছে এস ভার্সেস টি এর গ্রাফ ছিল, ওকে? তাহলে দেখো তো, এই যে পয়েন্ট থেকে অর্থাৎ 0 পয়েন্ট থেকে ও যখন এই পয়েন্টে গেল তখন কি হইলো, ওর যে পার্টটা সেটাকে আমরা কি বলতে পারি বলো তো? সেটাকে আমরা বলতে পারি যে ত্বরণ। স্যার কি ত্বরণ? পজিটিভ ত্বরণ, অর্থাৎ ওর কি উপরের দিকে কি হচ্ছে, অ্যাক্সিলারেশনটা বিল্ড আপ হচ্ছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, টাইমের সাথে সাথে ও যখন অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ যখন ও একটা নির্দিষ্ট দিকে যাচ্ছিল, ঠিক আছে, সেক্ষেত্রে ওর কি কোনো ধরনের সরণটা কি ও চেঞ্জ হয়েছে, অথবা ওর কি ভেলোসিটির কি পরিমাণে কোনো চেঞ্জ হয়েছে? হয়নি। তার মানে এই জায়গায় যদি আমি সরণটাকে একটু চেঞ্জ করে দিই, একটু স্কিপ করে দিই, তাহলে এই জায়গায় যদি আমি বলি যে স্যার একটা কাজ করি, আমরা এই জায়গায় একটু ভেলোসিটিটা নিয়ে কাজ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে একটু দেখো তো। এখানে যদি আমি ভেলোসিটি নিয়ে কাজ করি, ভালো করে খেয়াল করো, তাহলে ওর যখন হচ্ছে যে আমি যদি বলি যে ওর যখন এই পয়েন্ট থেকে বিল্ড আপ হচ্ছিল, কি টাইমের সাথে সাথে ভেলোসিটি যখন বাড়তেছিল, তখন ওর কি বাড়তেছিল, ওর ত্বরণটা বৃদ্ধি পাচ্ছিল। ভালো করে খেয়াল করো, গ্রাফ অনেকের কনফিউজ থাকে। দেখো, এই যে টাইমটা যখন বিল্ড আপ হয়ে ভেলোসিটিটা কনভার্ট হয়ে গেল, তার মানে কি ওর পজিটিভ ত্বরণ হচ্ছে বা অ্যাক্সিলারেশনটা কি হচ্ছে, পজিটিভ হচ্ছে। ক্লিয়ার? দেন যখন ও এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, তখন কিন্তু ওর কি হচ্ছে না স্যার, ভেলোসিটি কোনো বিল্ড আপ হচ্ছে না, ভেলোসিটি কিন্তু সেম থাকতেছে, কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না। তখন এই পার্টটাকে আমরা, এ বি পার্টটাকে আমরা তখন বলবো কি, তখন এটাকে আমরা বলবো সমবেগ। ওকে, এই যখন বি পয়েন্ট থেকে যখন ও সি পয়েন্টে চলে গেল, ভালো করে খেয়াল করো, বি পয়েন্ট থেকে যখন ও সি পয়েন্টে চলে গেল, তখন স্যার ওর কি হইলো, তখন কি ওর আর এটা কি সমবেগ থাকবে না, বেগটা কি হয়ে গেছে, ডিক্রিজ হয়ে গেল, অর্থাৎ বেগটা কি আস্তে আস্তে কমতে থাকলো, তখন সেটাকে আমরা কি বলবো, নেগেটিভ অ্যাক্সিলারেশন বা মন্দন। ওকে, সো এখন তাইলে দেখো, এই যে ভি ভার্সেস টি গ্রাফটা তুমি পড়লা, এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, একই সাথে তুমি ত্বরণের গ্রাফটাও দেখে ফেললা, পাশাপাশি তুমি সমবেগের গ্রাফটাও দেখে ফেললা, মন্দনের গ্রাফটাও দেখে ফেললা। সো গ্রাফগুলো যখন আমরা সলভ করব, তখন কিন্তু আমাদেরকে এই স্টাইলে সলভ করা লাগবে। এবং আমি যদি বলি যে গ্রাফ নিয়ে অনেকের হচ্ছে যে কনফিউশন থাকে যে স্যার গ্রাফগুলো কিভাবে বের করব, গ্রাফের মানগুলো পারি না, এই জিনিসগুলো আশা করতেছি আজকের ক্লাস করার পরে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। দেখুন, আমরা হচ্ছে যে পরের স্লাইডটাতে চলে যাই। ওকে, একটু খেয়াল করো, কি বললো যে একটা বস্তু হচ্ছে যে সমবেগে আছে, তো সমবেগে থাকা অবস্থায় একটা গাড়ি সুষম দ্রুতিতে 10 মিটার পার সেকেন্ডে 12 সেকেন্ড সময় এবং 15 মিটার পার সেকেন্ড 8 সেকেন্ডে চলে। ভালো করে খেয়াল করো, তাইলে সেক্ষেত্রে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? আচ্ছা, অতিক্রান্ত দূরত্বকে আসলে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম, যে স্যার অতিক্রান্ত দূরত্বটাকে আমরা এস দ্বারা প্রকাশ করছিলাম। ওকে, তাহলে আমরা জানি S1 ইজ ইকুয়াল টু V1 ইন্টু T1, এটা লেখা যেতে পারে কিন্তু ইজিলি। দেন আমি কি লিখতে পারবো স্যার, আমি লিখতে পারবো V1 এর ভ্যালু কত, V1 এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, দেন আমি লিখতে পারবো কি যে T এর ভ্যালু কত, T এর ভ্যালু হচ্ছে কত, 12, তাহলে 10 ইন্টু 12 কত হলো, 120 মিটার। ওকে, পেলাম S1 এর ভ্যালুটা। আমাকে সেকেন্ড কন্ডিশনের জন্য কি বললো স্যার, আমাকে সেকেন্ড কন্ডিশনের জন্য বললো সেম একটা ভেলোসিটি, তাহলে কি S2 ইজ ইকুয়াল টু V2 ইন্টু T2 হবে।
ওকে পাইলাম। তাহলে কি হবে 15 ইন্টু কি হবে স্যার 8 হবে। তাহলে কত হইলো এখানে দেখো এটাও কি হইলো 120 মিটার। তাইলে টোটাল আমার অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি s প্রাইম দিয়ে কল্পনা করি তাহলে s1 প্লাস s2 ইজ ইকুয়াল টু কত হইলো 120 প্লাস 120, তার মানে কত 240 মিটার। সো এই পার্টটা একটু তোমরা কি করো, উত্তরটা খাতায় লিখে নিও। ওকে, পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। ওকে, খুব সুন্দর একটা ম্যাথ এবং ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই ম্যাথগুলো কিন্তু করে করে আমি যদি বলি ক্যারেটে আসা, মির্জাপুর ক্যারেটে আসা কিন্তু একটা প্রশ্ন, এবং এই ক্যারেটের কোয়েশ্চেনগুলো তোমরা যদি এখন থেকে সলভ করে ফেলতে পারো, তোমাদের সামনে যারা হচ্ছে যে নবরডম কলেজ অথবা হোলি ক্রস অথবা সেন্ট জোসেফে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু বেসিকটা এখন থেকে বিল্ড আপ হয়ে যাবে। দেখো খুব ইন্টারেস্টিং একটা পার্ট। আর প্রথমে এই ম্যাথটা হচ্ছে তোমরা একটু নিজ দায়িত্বে ট্রাই করবা, দেন ভিডিওটা পজ করে দেন হচ্ছে আবার দেখবা। একটু দেখো, 10 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 1 মিনিটে একটি বস্তু x অক্ষের উপর হতে y বিন্দুর অক্ষের একটি বিন্দুতে যাবে। বস্তুটির গড় দ্রুতি এবং গড় বেগ নির্ণয় করতে বললো। আচ্ছা দেখো তো, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, বস্তুটা আগে যে বৃত্তাকার পথ আছে সেটাকে আগে নিতে হবে। আচ্ছা বৃত্তাকার পথে কি বলতেছে স্যার, দেখো তো প্রথমে বলতেছে যে এই যে বস্তুটা যাচ্ছে সেটার কি ভ্যালু হচ্ছে কত 10 মিটার। ক্লিয়ার? আচ্ছা ভালো কথা। তো এটা কোন অক্ষের উপরে আছে স্যার, এটা হচ্ছে x অক্ষের উপরে আছে। আচ্ছা তাহলে x অক্ষের উপরে পাইলাম, তাহলে এটা কি আমি x অক্ষে, তাহলে এই বস্তুটা আবার কি উপরের দিকে করে যাবে, তার মানে উপরের দিকে 1 মিনিট করে হেঁটে ও হচ্ছে y অক্ষের x অক্ষের উপর থেকে কোথায় যাবে, y অক্ষের উপরে আরেকটা বিন্দুতে যাবে। তার মানে এটাকে y অক্ষ দ্বারা আমরা কি করতে পারি, কল্পনা করতে পারি। আচ্ছা সেই ক্ষেত্রে তাহলে আমাকে বললো যে বস্তুটির দ্রুতি এবং বেগ নির্ণয় করো। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমার যদি এটার ভ্যালু 10 মিটার হয় তাহলে এটার ভ্যালু কত হবে, 10 মিটার হবে স্যার, স্বাভাবিক। তাহলে আমি যদি বলি যে বেগ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, বেগ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু কি s বাই টি, ঠিক না? আচ্ছা দেখো আমার টি এর ভ্যালু কত বলে দিছে, টি এর ভ্যালু আমাকে বলে দিছে যে স্যার টি এর ভ্যালু হচ্ছে কত 60 সেকেন্ড। এখন s এর ভ্যালুটা তুমি কি করো না, জানো না। দেখো তো s মানে কি, তার সরণ না, তার মানে এই যে সরণটা সেটাই কি তার s এর ভ্যালু না। তাহলে s এর ভ্যালুটা কি হবে, দেখো তো √10 স্কয়ার প্লাস 10 স্কয়ার, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি কি √200। ভালো করে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট পার্ট কিন্তু। তাহলে s এর ভ্যালুটা আমি যদি বলি তাহলে এটা কি হবে, s এর ভ্যালুটা হবে √200 ডিভাইডেড বাই 60। তাহলে এটা হচ্ছে আমার কি টোটাল যে গড় বেগ আছে সেটার ভ্যালু পেয়ে গেলাম। ওকে ক্লিয়ার? এখন আমার সেকেন্ড পার্টটা কি বলছিল স্যার, গড় দ্রুতি। আচ্ছা দ্রুতি মানে কি, কিছুক্ষণ আগে আমি কিন্তু বলছিলাম যে দ্রুতি আসলে ডিপেন্ড করবে কিসের উপরে, তার দূরত্বের উপরে, ঠিক না? এতক্ষণ আমরা কিন্তু এসটা বের করলাম তার সরণ, কিন্তু দূরত্ব এখনো বের করতে পারিনি। তাহলে দ্রুতির ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, দেখো এই যে এই পার্টটার কথা মনে আছে, আমরা যে 4/1 দিয়ে করছিলাম, তাহলে আমি এটা যদি করি যে দূরত্ব, এটার ক্ষেত্রে আমার দূরত্ব থাকবে 1/4 ইন্টু 2 পাই আর। ওকে তাহলে আমি এখানে কি লিখতে পারি স্যার, আমি এখানে লিখতে পারি 1/4 ইন্টু 2 ইন্টু পাই ইন্টু কি ইন্টু আর, আর এর ভ্যালু হচ্ছে 10। তাহলে আমি এখানে লিখতে পারি যে 2 গেল, দেন হচ্ছে 2 কে আবার যদি 10 দিয়ে করি তাহলে 5, তাহলে আমি এখানে লিখতে পারি কি 5 পাই। ভালো করে খেয়াল করো তো 5 পাই লেখা যায়। তাইলে এই যে 5 পাই যে ভ্যালুটা পাইলাম আমি, এই যে এই ভ্যালুটাকে আমি কি করে দিব, যে দূরত্বের জায়গায় বসাই দিব, তাহলে দ্রুতি পেয়ে যাব। তাহলে আমি লিখতে পারি দ্রুতি ইজ ইকুয়াল টু 5 পাই ডিভাইডেড বাই 60, সেটাই হচ্ছে আমার কিসের ভ্যালু, দ্রুতির ভ্যালু। সো এভাবে করে কিন্তু এই ম্যাথগুলো আমরা করবো, এবং সমবেগের ম্যাথের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং আমি যদি বলি তোমাদের বোর্ড পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট এবং 3 স্টার যদি বলি, সেটা হচ্ছে যে এই কনসেপ্ট থেকে প্রত্যেক বছর 1টা থেকে 2টা কোয়েশ্চেন, ঠিক আছে? এমসিকিউতে তো থাকবে 2টার উপরে, এবং সিকিউতে প্রতি বছর এই টাইপ থেকে একটা কোয়েশ্চেন থাকবে তোমাদের। ওকে পরবর্তীতে আমরা সেকেন্ড স্লাইডে চলে যাই। আচ্ছা গড় বেগ, দেখো গড় মানে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে গড় মানে কোনো কিছু কি করা, আমি হচ্ছে যে একটা পার্টিকুলার টাইপে অনেক জিনিসগুলো যোগ করবো এবং টোটাল যে উপাদান আছে সেটা দ্বারা কি করবো, ভাগ করবো, এটাই হচ্ছে কোনো কিছুর গড়। কোনো বস্তুর আদি বেগ এবং শেষ বেগের গড় বস্তুটির গড় বেগ, অর্থাৎ আদি বেগ নিব। অর্থাৎ আমি যদি বলি যে এই বস্তুটা একটা নির্দিষ্ট পরিমাণে কি দিলাম, ফোর্স দিলাম, এই বস্তুকে আমি একটা নির্দিষ্ট পরিমাণে ফোর্স দিয়ে ওর একটা কি নিলাম, ওর একটা ইউ পরিমাণের ভেলোসিটি নিলাম, ঠিক আছে? ইউ হচ্ছে ধরো 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবং ওর যে শেষ বেগটা হইলো, যে ধরো ওর যে শেষ বেগটা বি পয়েন্টে পাইলাম সেটা হচ্ছে কত 4 মিটার পার
সেকেন্ড। তাহলে আমি যদি বলি যে স্যার তাহলে টোটাল যে গড় বেগ হবে সেটা কি দুইটা আদি এবং অন্ত, ঠিক আছে, এই দুইটা যোগ করবা, অর্থাৎ ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে ওর কিসের ভ্যালু স্যার, গড় বেগের ভ্যালু। অর্থাৎ আমি যদি বলি তাহলে 2 প্লাস 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কি 6 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কি 3 হবে। তাহলে এটাই হবে ওর কিসের ভ্যালু স্যার, ওর যে গড় বেগ আছে সেটা। গড় বেগের কনসেপ্টটা একবারে ইজি। আমি যদি বলি ভি প্রাইমের ভ্যালুটা হবে যে সবগুলো যে বেগটা তুমি নিলা, ধরো তিনটা বেগ যদি হয়, এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট, এ ভি আর সি পয়েন্ট, ঠিক আছে, যেখানে হচ্ছে বিভিন্ন তিনটা ধরনের টাইম আছে, একটা T1, একটা T2 আর একটা হচ্ছে কি T3, ঠিক আছে, যেখানে S1 যাচ্ছে, S2 যাচ্ছে, S3 পরিমাণে দূরত্ব ওরা অতিক্রম করতেছে। ভালো করে খেয়াল করো। তাহলে গড় বেগ কি হবে, টোটাল যে হচ্ছে S1 প্লাস S2 প্লাস S3 ডিভাইডেড বাই T1 প্লাস T2 প্লাস T3, ঠিক আছে, এটাই হচ্ছে আমার কিসের ভ্যালু, গড় বেগের ভ্যালুর যে ইকুয়েশনটা আছে সেটা। ওকে, দেন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা আসলে আমাদের বোর্ড পরীক্ষা অনেক বেশিবার আসছে এবং এই ম্যাথটার এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এই ম্যাথটা আসলে আমরা যদি বলি যে হচ্ছে যে স্যার সৃজনশীল, আমরা দেখবো কিছুক্ষণ পরে সৃজনশীল কোয়েশনগুলো, সৃজনশীল অনেক বেশি এই টাইপটা আসে, ঠিক আছে। দেখো গড় বেগ সংক্রান্ত, একটি গাড়ি যাত্রাপথে অর্ধেক পথ 30 মিটার পার সেকেন্ড বেগে যায়। আচ্ছা ভালো করে খেয়াল করো তো, তাহলে আমি যদি বলি এস, এস মানে কি, তার এস এর অর্ধেক পথ কোথায় যাচ্ছে স্যার, এস বাই 2 কোথায় যাচ্ছে, কত মিটার পার সেকেন্ড বেগে, এস ইজ ইকুয়াল টু ভিটি। ওকে, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, v1 t1 লিখতে পারি। তাহলে s বা s ইজ ইকুয়াল টু 2v1 ইন্টু t লেখা যেতে পারে না, প্রশ্ন অনুযায়ী লিখলাম। দেন তাহলে 2 ইন্টু v, v এর ভ্যালু কত পেলাম স্যার 30, ইন্টু t, t1 এর ভ্যালু আমি কি জানি, জানি না, তাহলে t1 পাইলাম, সেটা হচ্ছে কিসের ভ্যালু, s1 এর ভ্যালু বা s এর ভ্যালু। ক্লিয়ার? দেন আমি যদি তোমাকে বলি যে সেকেন্ড পার্টটার কন্ডিশন কি হবে, s বাই 2 ইজ ইকুয়াল টু কি v2 ইন্টু t2 s2, তাহলে s2 এর ভ্যালু হবে কি, যে হচ্ছে 2 ইন্টু 40 ইন্টু t2, তাহলে আমি এটাকে লিখতে পারি 40 ইন্টু 2, তার মানে 80 t2। ভালো করে খেয়াল করো তো, তাহলে এটার ভ্যালু কত ছিল, 60 t1। আচ্ছা, তাহলে আমি গড় বেগ মানে কি বলছিলাম তোমাদেরকে, যে টোটাল যে ভেলোসিটিটা পাবা সেটার সাথে তার যে টাইম আছে সেটাকে কি করে দিবা, অনুপাত করে দিবা। তাহলে দেখো তো আমার যে পার্টটা পাইলাম, খুব ইম্পর্টেন্ট পার্ট, দেখো S1 পেলাম 60 t1, তার মানে আমি এখানে বসাবো কত, 60 t1 প্লাস এখানে S2 এর ভ্যালু পাইলাম 80 t2 ডিভাইডেড বাই আমি যেটা পাইলাম সেটা কি t1 প্লাস কি t2। আচ্ছা, এই যে ভ্যালুটা পাইলাম, এটা তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে কিন্তু তুমি এখান থেকে কি বের করে ফেলতে পারবা, তার গাড়িটির যে গড় বেগটা আছে সেই ভ্যালুটা তুমি বের করে ফেলতে পারবা, ঠিক আছে। এবং এই ম্যাথগুলো আসলে খুব কনসেপচুয়াল ম্যাথ এবং এই ম্যাথগুলো পারাটা একবারে ইজি পার্ট, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলে তোমাদের এই ম্যাথগুলো কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। আচ্ছা, পরের পার্টে আমরা চলে যাই। সেম টাইপের একটা ম্যাথ, ঠিক আছে, একবারে সেম পার্টিকুলার টাইপের একটা ম্যাথ, ঠিক আছে। এখানে কি বলতেছে দেখো, আগের ম্যাথটা আমরা যেভাবে করলাম যে অর্ধেক দূরত্ব, তার মানে কি s বাই 2 এর ভ্যালু কত, s বাই 2 ইজ ইকুয়াল টু 12 মিটার পার সেকেন্ড, s1 বাই t1 12 t1, তাহলে হচ্ছে যে s2 বাই 2 ইজ ইকুয়াল টু কত, এটা আমাকে বলে দিছে কত 15, তাহলে হচ্ছে যে 15 t2, s3 বাই 2 ইজ ইকুয়াল টু কত হবে, আবার এটার ভ্যালু আমাকে বলে দিছে কত 20, ঠিক আছে, 20 t3। এখান থেকে করে ওই যে আগের যে টাইপটা আছে ওইভাবে করে কি করবা, তিনটার যোগফল ডিভাইডেড বাই টাইমের যে অনুপাতটা আছে সেটা, দেন হচ্ছে তুমি কি করে ফেলতে পারবা, বের করে ফেলতে পারবা। সো ইজি একটা কনসেপ্ট। ওকে, ত্বরণ এবং মন্দন, সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার, খুব ইম্পর্টেন্ট পার্ট। দেখো তো কিসের হার, বেগ বৃদ্ধির হার, ঠিক আছে, অর্থাৎ কি পজিটিভ ওয়েতে অ্যাপ্রোচ করবে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, ত্বরণ বলবো। অর্থাৎ বস্তুর বেগের পরিবর্তনের সময় দিয়ে ভাগ করলে আমি কি পেয়ে যাব, ত্বরণ পেয়ে যাব। তাহলে একটা আমি যদি স্যার এটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি হবে, এই ইজ ইকুয়াল টু কি লিখবো, বেগ বৃদ্ধির হার, তার মানে কি v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটাকে আমরা কি লিখতে পারি, ডেল ভি ডিভাইডেড বাই টি, ঠিক আছে। অর্থাৎ সময়ের সাথে একটা বস্তুর যে পরিমাণে বেগ বৃদ্ধি হচ্ছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি মূলত ত্বরণ। মন্দন কি, ত্বরণের ঠিক বিপরীত রাশি, অর্থাৎ সময়ের সাথে এটা বেগ বৃদ্ধি পাবে না, সেটা কি বেগটা হ্রাস পাবে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি বলি যে এই যে মন্দনের এর ভ্যালুটা কি থাকবে, অলওয়েজ নেগেটিভ থাকবে। ধরো কোনো কারণে এটা স্যার কখন কোন সত্যের জন্য এটা প্রযোজ্য হবে, ধরো ভি এর ভ্যালুটা যখন কি থাকবে, ইউ থেকে বেশি থাকবে, সেক্ষেত্রে আমার কি হবে, পজিটিভ ত্বরণ। আর ধরো কোনো কারণে ভি এর ভ্যালুটা কি হয়ে গেল, ইউ থেকে বড় অথবা ছোট হয়ে গেল, এটা বড় ছিল এবং এটা ছোট হয়ে গেল, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো নেগেটিভ ত্বরণ বা কি নেগেটিভ অ্যাক্সিলারেশন বা নেগেটিভ মন্দন। আচ্ছা দেখো, এখন দেখো
আরো একটি সুস্পষ্ট করে বলা যেতে পারে কি, যে ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। এটা আমরা প্রথমে বলছি, বেগ যেহেতু দিক এবং মান দুইটি আছে, তবে ঠিক আছে সেক্ষেত্রে বেগের পরিবর্তন দুইভাবেই হতে পারে। ঠিক আছে, বেগের যেহেতু দিক আছে মানও আছে, সেক্ষেত্রে আমরা কয়ভাবে পরিবর্তন নিতে পারি, দুইটা ওয়েতে পরিবর্তন নিতে পারি। উদাহরণ, তুমি যখন আঁকাবাঁকা পথে সাইকেল চালিয়ে গিয়েছো, ধরো তুমি একটা আঁকাবাঁকা পথে এই পয়েন্ট থেকে তুমি হচ্ছে যে সাইকেল চালিয়ে বি পয়েন্টে যাচ্ছ, ঠিক আছে, এই পয়েন্ট থেকে স্টার্ট করলা, শেষ হলো কোন পয়েন্টে, বি পয়েন্টে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো, সেক্ষেত্রে তোমার বেগের পরিবর্তন হয়েছে, অবশ্যই তোমার কি থাকবে, ত্বরণ থাকবে। ত্বরণ মানে কি, একটা বেগের পরিবর্তনের হার বা বেগ বৃদ্ধির হার। ওকে, দেন আমরা নেক্সট স্লাইডটাতে চলে যাই। আচ্ছা, এখন তোমাদের জন্য একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, যে বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোন বস্তুর ত্বরণ হবে কি? বৃত্তাকার পথে একটা বস্তুকে, ধরো তুমি একটা চাবির রিংকে তুমি হচ্ছে একটা রশি দিয়ে ঘুরাচ্ছ এভাবে করে, সো এটা ঘুরানোর সময় আমার কি থাকবে স্যার, একটা বৃত্তাকার পথ ক্রিয়েট হবে না? ভালো করে খেয়াল করো, এই যে এই পয়েন্টটা যদি ওর কেন্দ্র হয়, তুমি এটাকে কেন্দ্র দিয়ে ঘুরাচ্ছ, তখন কি হবে, একটা বৃত্তাকার পথ ক্রিয়েট হবে। তাহলে এখন প্রশ্ন হলো যে বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর ত্বরণ থাকবে কিনা। ভালো করে খেয়াল করো, ধরলাম আমি বৃত্তাকার পথের এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধের সাপেক্ষে কি এই বস্তুটা, এটাকে তুমি কি করতেছো, এই জায়গা থেকে তুমি কি করতেছো স্যার, ঘুরাচ্ছ। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, যখন তুমি এই বস্তুটাকে ঘুরাচ্ছিলা, তার যে ভেলোসিটিটা, তার ভেলোসিটিটা কি, আমরা জানি বৃত্তাকার পথে সরল রেখা চ্যাপ্টারে কিন্তু তোমরা পড়ে আসছো কি, বৃত্তাকার পথে কোনো বস্তু যদি ঘুরে তার বেগটা কোন দিকে কাজ করে, তার স্পর্শক বরাবর কাজ করে, ঠিক না? তাহলে এই যে ভেলোসিটি, এটা কি v1 পয়েন্টে কি হবে, তার স্পর্শক বরাবর হবে। আমি যদি বলি যে স্যার তাহলে এই v2 এই পয়েন্টে কি হবে, এই পয়েন্টে তার কি হবে, ভেলোসিটি 2টা তার কি হবে, স্পর্শক বরাবর হবে। স্যার এই পয়েন্টে কি হবে, 3 পয়েন্টে, এটাও তার কি হবে, স্পর্শক বরাবর হবে। সো এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখবা, যে বৃত্তাকার পথে কোনো বস্তুর যে আমরা যদি বলি যে তার বেগটা কি হবে, স্পর্শক বরাবর ক্রিয়া করে। আচ্ছা, যে জায়গায় বেগ আছে সেই জায়গায় কি অবশ্যই ত্বরণ থাকবে, ঠিক আছে না? তার মানে আমি বলতে পারি যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর অবশ্যই কি থাকবে, ত্বরণ থাকবে। ক্লিয়ার? অর্থাৎ কেন স্যার, এটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে কি, ওর বেগ আছে, তাহলে আমি যদি লিখি, তাহলে a ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, v মাইনাস ইউ বাই টি। তার মানে ইউর ভ্যালু যদি 0 হয়, তাহলে v ডিভাইড বাই টি হয়ে যাবে, তাহলে a ইজ ইকুয়াল টু v বাই টি, a ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে স্যার, v বাই টি হয়ে যাবে, ঠিক না? তাহলে আমি যদি বলি যে এখানে যদি ভেলোসিটির পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে ত্বরণের ভ্যালুটা কি হবে, অটোমেটিক বৃদ্ধি পাবে। ক্লিয়ার? দেন আমরা পরের স্লাইডটাতে চলে যাই। আচ্ছা, ওকে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং এটা খুব সহজ টাইপের একটা ম্যাথ। কি বলতেছে একটু খেয়াল করো তো, 4 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিক দিকে গতিশীল একটি গোলক দেয়ালে আঘাত পেয়ে একই মানের দিকে বিপরীত দিকে ফিরে আসলো। তার মানে দেখো, আমি যদি বলি যে চিত্রটা কি হইতে পারে, ধরো এটা একটা দেয়াল, তো এই যে দেওয়ালটা আছে, এই দেওয়ালের মধ্যে আমি কি করলাম, একটা বলকে কি করলাম, নিক্ষেপ করলাম। ধরো এই বলটাকে আমি এই পয়েন্ট দ্বারা ডিনোটেট করলাম। তো বলটাকে যখন আমি নিক্ষেপ করতেছিলাম, এই বলটা দেয়ালের মধ্যে বাড়ি খেয়ে আবার কি করলো, বিপরীত দিকে অ্যাঙ্গেল করে কি করলো, ওরা ফেরত আসলো। ভালো করে খেয়াল করো তো, যখন ওর যে আদি বেগটা ছিল সেটা কি হয়ে গেছে, পরবর্তীতে শেষ বেগে কনভার্ট হয়ে গেছে। তাহলে আদি বেগ যদি আমি বলি যে স্যার ও 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তাহলে সেটা কি শেষ বেগ হিসেবে কি -4 মিটার পার সেকেন্ড বেগে কি হয়ে গেল, কনভার্ট হয়ে গেল না? ভালো করে একটু খেয়াল করো। তাহলে আমি কি বলতে পারি, তাদের সংঘর্ষকাল কি ছিল, তাদের সংঘর্ষকাল ছিল 10 সেকেন্ড। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ত্বরণের ভ্যালুটা আমাকে কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে আমি কি লিখতে পারি স্যার, আমি লিখতে পারি a ইজ ইকুয়াল টু কি, v মাইনাস ইউ বাই টি। তাহলে যখন ওর আদি বেগটা কনভার্ট হয়ে গেছে, তখন v এর ভ্যালুটা কি হয়ে গেছে, v এর ভ্যালুটা -4 হয়ে গেছে, -0 হয়ে গেছে, ডিভাইড বাই টি, টি এর ভ্যালু 10 হয়ে গেছে। একটু ভালো করে খেয়াল করো তো, তাহলে সেটাকে কি লিখতে পারি, 0.4, এর আগে মাইনাস, তাহলে কোনো কিছুর আগে মাইনাস থাকা মানে কি, সেটা কি হয়ে গেছে, মন্দনে কনভার্ট হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। দেখো, সুষম গতি, সুষম শব্দের অর্থ কি, যে হচ্ছে যে একটা নির্দিষ্ট ফেজে একটা পার্টিকুলার ওয়েতে কি থাকবে, সেম পার্টে থাকবে। দেখো, সুষম গতি বলতে বোঝায় বস্তু যখন সমান সময়ে সমান ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করতেছে। কি হইতে পারে, যে ধরো আমি একটা নির্দিষ্ট দিকে যাচ্ছি, এটা কি সমান সময়ে হবে এবং কি হবে স্যার, সমান ব্যবধান হইতে হবে, সমান দূরত্ব হইতে হবে। সেক্ষেত্রে অতিক্রম করার সময় বস্তুর যে গতিটা, সেটা হচ্ছে আমার কি, সুষম গতি। সুষম গতিতে চলমান বস্তু সবসময় কি থাকবে, স্থির থাকবে। কেন স্থির থাকবে স্যার,
কারণ দেখো ওর সুষম গতির ক্ষেত্রে কি দেখা যায় যে ওর আসলে কোনো ধরনের কি নাই, যে ওর কোনো ধরনের বেগ বৃদ্ধির হার নেই, ও সেম পার্টিকুলার টাইপে কি করতেছে, চলতেছে। তো সেই ক্ষেত্রে বস্তুগুলো কি থাকে, স্থির থাকে। সুষম গতির যে আমরা বেসিক্যালি যে তিনটা সমীকরণ দেখি, একটা সমীকরণ কি v is equal to u plus at, v is equal to কি ছিল স্যার, u plus at। এখন অনেকে জানে না যে হচ্ছে যে অনেকে যারা হচ্ছে যে এই ফিজিক্সের চ্যাপ্টারটা পড়ে নাই তারা জানেই না যে এই জিনিসগুলো কি। দেখো v মানে আমি শুরুর দিকে বলছিলাম v মানে ভেলোসিটি বা কি শেষ বেগ। আচ্ছা, তারপরে ইউ মানে কি স্যার, ইউ মানে বস্তুটা যে আদি বেগ ছিল সেটা। আচ্ছা, তারপরে এ মানে কি, এ মানে ছিল ত্বরণ, আর টি মানে হচ্ছে যে টাইম বা সময়। ওকে, ক্লিয়ার। সো তাহলে মোটামুটি আমরা প্রথম পার্টটা পড়লাম, দেন হচ্ছে যে আমরা পরের পার্টটা পড়বো ওই সুষম গতিতে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব বা এস এর ভ্যালু কত হবে। অতিক্রান্ত দূরত্ব এস মানে হচ্ছে কি, এস মানে হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব ইউ, ঠিক আছে, ইউ। দেন হচ্ছে যে ইউ মানে তো বললাম যে আদি বেগ, টি মানে টাইম, এ মানে হচ্ছে তার কি ত্বরণ বা অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ত্বরণের এককটা একটু মনে রাখো, মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ওটা একক। আর যদি তোমাকে জিজ্ঞেস করে মাত্রা কত হবে, মাত্রাটা হবে L T/2। এটা একটু খেয়াল রাখো। আচ্ছা, দেন v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এই সূত্রগুলো একটু ভালো করে পড়লে সুষম গতি সংক্রান্ত যে টাইপগুলো আছে সেগুলো তোমাদের আশা করতেছি ক্লিয়ার থাকবে। আচ্ছা, সুষম গতি সংক্রান্ত সমীকরণ ওই যে আমি যেগুলো পড়াইলাম এগুলাই হচ্ছে ঘুরে ফিরে যে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, অথবা এটাকে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2gh। ঠিক আছে, দেন হচ্ছে যে আমি যদি বলি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ঠিক আছে, দেন হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু যে ওই যে ভিটির যে সমীকরণটা আছে সেগুলো। ঠিক আছে, অর্থাৎ বেশিরভাগ টাইপটাই আমরা ইউজ করি যে সুবাট দিয়ে। ঠিক আছে, সুবাট তুমি যদি এই টাইপগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু যে কোনো সূত্রে তুমি অটোমেটিকলি কি করে ফেলতে পারবা, নিজে নিজে ক্রিয়েট করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা আচ্ছা, দেখো একটি বস্তু স্থির অবস্থা হতে 5 মিটার পার সেকেন্ড সমতলে চলা শুরু করলো, কত সময় পর এর বেগ কি হবে দেখো তো, কি বলতেছে যে 396 কিলোমিটার পার আওয়ার হবে। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো এই ম্যাথের শর্টকাট টেকনিকটা কি ভাই, যে এটা হচ্ছে যে আমরা কি দিয়ে শুরু করব সেই জিনিসটা একটু বলে দিই। দেখো তো এই যে শর্টকাট টেকনিকের প্রথম পার্টটা আমি যদি বলি যে এই যে কিলোমিটার পার আওয়ারকে প্রথমে হচ্ছে আমাকে কিসে কনভার্ট করতে হবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আচ্ছা চলো তো কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ড একটু কনভার্ট করি। কি বলতেছে দেখো, 396 কিলোমিটার পার আওয়ারকে যদি আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি ইনটু কি হবে 1000 হবে। ওকে, ডিভাইডেড বাই 3600 দ্বারা কি হবে, ভাগ হবে। ঠিক আছে, এটাকে আরেকটা শর্টকাট পার্টে লিখতে পারো যে 396 ডিভাইডেড বাই 3.6 শেষ। আচ্ছা, এটা হচ্ছে আমার কি মিটার পার সেকেন্ড। এখন আমাকে জানতে চাইছে কি স্যার, আমাকে জানতে চাইছে কত সময় পর এর বেগটা, তার টাইমের ভ্যালুটা। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা জানি v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা ভালো কথা, তাহলে এই যে টিটা আমি পাইলাম, তাহলে ভি এর যে ভ্যালুটা পাইছি সেই ভ্যালুটা কি আমি এখানে চাইলে কি বসাই দিতে পারবো, ঠিক না? আচ্ছা দেখো আমাকে বলে দিছে ত্বরণের ভ্যালু কি 5, তাহলে আমি এখানে কি লিখতে পারবো 0 প্লাস 5 কি লিখতে পারবো ইনটু টি। টি এর ভ্যালু কত বলছে আমাকে জানতে হবে, তাহলে টি, তাহলে ভি এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 396 ডিভাইড বাই 3.6। ওকে ভালো কথা, তাহলে এটাকে তুমি যদি 396 ডিভাইড বাই 3.6 এটাকে যদি তুমি 5 দ্বারা ভাগ করে দাও সেক্ষেত্রে তুমি কিসের ভ্যালু বের যেতে পারবা, টি এর ভ্যালুটা কি করে ফেলতে পারবা, বের করে ফেলতে পারবা। সো এই ম্যাথগুলো একবারে ইজি একটা ম্যাথ, এবং এই প্রসেসে যদি অ্যাপ্রোচ করতে পারো এই ম্যাথগুলো খুব ইজিলি কনসেপ্ট ক্লিয়ার হয়ে সলভ করে ফেলতে পারবা। দেন আমরা পরের স্লাইডটাতে চলে যাই। দেখো কি বলতেছে স্লাইডটা, সেম টাইপের ম্যাথ। একটি গাড়ি চলাচল শুরু করার পরে মানে যাওয়া স্টার্ট করার পরে 4 মিটার পার সেকেন্ড পরের বেগে কি 8 মিটার পার সেকেন্ড বেগে গেল, 7 সেকেন্ড পরে আবার কি 23 মিটার পার সেকেন্ড বেগে গেল, গাড়িটির ত্বরণ বের করতে হবে। আচ্ছা দেখো তো এখানে কমন সেন্স কি বলতেছে, টাইমের ভ্যালু দেওয়া আছে, স্যার আমাকে কিসের ভ্যালু দেওয়া আছে, এগুলো স্টার্ট করবো কিভাবে, যে গিভেন দ্যাট কি দেওয়া আছে স্যার, গিভেন দ্যাট অর্থাৎ দেওয়া আছে আমাকে কি বলে দিছে দেখো তো, টাইম টি ইজ ইকুয়াল টু আমাকে বলে দিছে 4 সেকেন্ড, দেন আমাকে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু বলে দিছে 8 মিটার পার সেকেন্ড, দেন আমাকে টি 1 এর ভ্যালু বলে দিছে, ভি 1 এর ভ্যালু বলে দিছে, টি 2 এর ভ্যালু কত বলে দিছে স্যার, টি 2 এর ভ্যালু বলে দিছে 7 সেকেন্ড, ঠিক আছে, ভি 2 এর ভ্যালু কত বলে দিছে 23
মিটার পার সেকেন্ড। তার মানে এই যে পুরো প্রজেক্টটা তুমি কি করে ফেলতে পারলা, লিখে ফেলতে পারলা, এই যে পুরো সেকশনটা শেষ। দেন আমাকে বের করতে হবে এ এর ভ্যালু, তাহলে A1 এর একটা ভ্যালু বের হবে আর এখান থেকে কি বের হবে, A2 এর একটা ভ্যালু বের হবে। টোটাল যেটা পাবা সেটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। আচ্ছা দেখো তো এখান থেকে কোন সূত্রটা ইউজ করবো আমরা, S1 = U1 T1 প্লাস হাফ অফ AT স্কয়ার দিয়ে ইউজ করতে পারি, ঠিক কিনা। দেন আমি এখান থেকে S1 এর ভ্যালুটা কি জানি স্যার, হ্যাঁ S1 এর ভ্যালুটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। দেন হচ্ছে যে আমি এখান থেকে জাস্ট এই ভ্যালুটা বের করে ইমপ্লিমেন্ট করে দিলে আমি কি A1 এর ভ্যালু পেয়ে যাব, A1 এর একটা ভ্যালু পেয়ে যাব। দেন এখান থেকে সেম সূত্রতে S2 = U2 T2 প্লাস হাফ অফ AT2 স্কয়ার, তাহলে এখান থেকে আমরা কিসের ভ্যালু পেয়ে যাব, A2 এর ভ্যালু পেয়ে যাব। সেই ক্ষেত্রে যে দুইটা ভ্যালু আছে সেটাকে ইমপ্লিমেন্ট করে দিলে আমরা কি পেয়ে যাব, পরবর্তী যে গড় আছে সেটা পেয়ে যাব। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সেম টাইপের আরেকটা ম্যাথ কি বলতেছে দেখো, একটি ট্রেন সমতরণে চলতেছিল। সমতরণ মানে কি, যে ওর এই যে ত্বরণটা কি থাকবে, একটা পার্টিকুলার ফেজের জন্য কি থাকবে, সমান থাকবে। কোনো একটি সময় 30 মিটার পার সেকেন্ড বেগে এবং 160 মিটার দূরে কি বলতেছে 50 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। তাহলে স্যার কিসের ভ্যালু বলে দিছে দেখো তো, কোনো একটি সময় এটি V1 এর ভ্যালু বলে দিছে, V1 = কত, 30 মিটার পার সেকেন্ড বেগে। তারপরে আমাকে কিসের ভ্যালু বলে দিছে দেখো তো, আমাকে তারপরে কিসের ভ্যালু বলে দিছে দেখো, আমাকে বলে দিছে S এর ভ্যালু কত, 160 মিটার। দেন আমাকে বলে দিছে পরবর্তী V2 এর ভ্যালু, সেটা কি বলে দিছে স্যার, V2 = কত মিটার বলে দিছে, 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। দেন আমাকে বলে দিছে ট্রেনটির ত্বরণ এবং 100 মিটার দূরত্ব অতিক্রমকাল নির্ণয় করতে বলছে। অতিক্রমকাল মানে কি, আমাকে টাইমের ভ্যালু যেটা আছে সেটা কি করতে হবে, বের করতে হবে। অর্থাৎ স্যার আমি এখানে টাইমের ভ্যালুটা কত জানতে চাই। আচ্ছা দেখো তো, তাইলে আমি যদি বলি যে প্রথমে S1 এর জন্য আমি যদি হিসাব করি UT প্লাস হাফ অফ AT স্কয়ার, এটা দিয়ে কি স্টার্ট করে দিতে পারি। তাহলে এখান থেকে আমি কিসের ভ্যালু বের করব, S1 এর ভ্যালু তো আমাকে দেওয়াই আছে, ঠিক আছে। দেন হচ্ছে যে UT এর ভ্যালু আমি কি জানি না, ঠিক আছে। এর ভ্যালুটা আমাকে কি করতে হবে, এখান থেকে V = U প্লাস AT দিয়ে কি করতে হবে, U প্লাস AT দিয়ে আমাকে কি করতে হবে স্যার, বের করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে যে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি এর ভ্যালুটা পাবো, তাহলে এর ভ্যালুটা এই জায়গায় কি করবা, ইমপ্লিমেন্ট করে দিবা। ওকে, দেন আমি এখান থেকে কিসের ভ্যালু পেয়ে যেতে পারবো, এখান থেকে যদি এর ভ্যালুটা বসাই দাও, এটা তো 0 হয়ে যাবে, আদিবেগ যেহেতু 0, এটার কোনো কি নাই, এটার কোনো এক্সটেনশন নাই। দেন হচ্ছে আমরা চলে যাব যে হচ্ছে স্যার কিসের ভ্যালু, T এর ভ্যালুটা। টি এর ভ্যালুটা আমি যখন বের করবো, এখান থেকে একটা T এর ভ্যালু পাবো। দেন আমি সেম সূত্র ইউজ করে V2 এর জন্য একটা T এর ভ্যালু বের করবো। দেন হচ্ছে আমি আমার টোটাল যে 160 মিটার সেটা S এর ভ্যালুটা বসে কি অতিক্রমকাল যে T এর যে ফাইনাল ভ্যালুটা আছে T প্রাইম, সেটার ভ্যালুটা কি করে ফেলতে পারবো, বের করতে পারবো। সো এই ম্যাথগুলো একটু তোমরা বাসায় এইভাবে প্র্যাকটিস করবা, এবং যেহেতু আমি বেসিকগুলো বলে দিলাম, ঠিক আছে, নিজের ব্রেনটাকে একটু স্টর্মিং করবা যে আসলে এই ম্যাথগুলো কিভাবে সলভ করা যায়। ওকে, দেন হচ্ছে আমরা নেক্সট স্লাইডটাতে চলে যাই। দেখো, একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে সমতরণে প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করলো, তারপরে 1 মিটার দূরত্ব ওই একই সমতরণে চলে গেল, পরবর্তীতে আবার 1 মিটার কি করতেছে, দূরত্ব অতিক্রম করতেছে। তখন ওকে জিজ্ঞেস করছে যে সময়টা কত হবে। তাহলে আমি যদি বলি যে সমতরণের ক্ষেত্রে আমরা কি পড়তেছিলাম, দেখো তো আমরা জানি S = UT প্লাস হাফ অফ AT স্কয়ার। ওকে, এখান থেকে তাহলে এখান থেকে আমাকে কি বলছে, 1 মিটার দূরত্ব, মানে S এর ভ্যালু কি 1 মিটার বলেই দিছে। তাহলে প্রথমেরটা কি, এটা 0 হয়ে যাবে বাদ। তাহলে সমতরণ যেহেতু বলছে, তাহলে কি A এর ভ্যালুটা আমাকে কি করতে হবে, প্রথমে বের করতে হবে। স্যার T এর ভ্যালু বলে দিছে কত, প্রথম সেকেন্ড। তাহলে T এর ভ্যালু যদি আমি বলি, তাহলে প্রথম সেকেন্ড T এর ভ্যালু হচ্ছে কত, 1। তাহলে আমি কি লিখতে পারি যে 1 A এর ভ্যালুটা 1 = হাফ ইনটু A। তাহলে A এর ভ্যালুটা কত, 2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের। দেন হচ্ছে যে পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে আবার এই যে এ যে ভ্যালুটা আছে সেটা এখানে আবার বসানোর পরে এই যে এই S এর জন্য 1 মিটার ইউজ করে T এর ভ্যালুটা তুমি বের করবা। শেষ, একবার ইজি একটা কনসেপচুয়াল ম্যাথ। আচ্ছা, একটি বস্তু প্রথম 4 সেকেন্ডে 128 মিটার, পরবর্তী 6 সেকেন্ডে 72 মিটার। সেম প্রসিডিউরের ম্যাথটা এখন কিছুক্ষণ আমি করাইছি। ত্বরণ সমান হলে বস্তুটির পরবর্তী 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। এই ম্যাথটা তোমাদের SW থাকবে, তোমরা নিজেরা হচ্ছে যে বাসায় এটা প্র্যাকটিস করবে এবং আমাদের ফেসবুকে কমেন্টে অথবা ইউটিউবে কমেন্টে তোমরা বলে দিবে এটার আনসার কত হয়েছে। ওকে, আচ্ছা দেখো, তোমাদের বোর্ডে আসা খুব ইম্পর্টেন্ট টাইপের একটা ম্যাথ হচ্ছে এটা। কি বলতেছে দেখো, একটা বিমানবন্দর রানওয়ের দৈর্ঘ্য কত বলে দিছে দেখো তো, 100 মিটার, ঠিক আছে। একটি উড়োজাহাজ উড়ার পূর্ব মুহূর্ত কত বলতেছে দেখো তো, 200
16 কিলোমিটার পার আওয়ার গতি সম্পন্ন হলো। আচ্ছা, উড়োজাহাজটি 15 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ত্বরান্বিত হলে রানওয়ে থেকে উঠতে সক্ষম হবে কি? রানওয়ের দৈর্ঘ্য সর্বনিম্ন কত হলে উড়োজাহাজটি উঠতে পারবে? খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। দেখো তো এখানে কি বলতেছে একটু যদি খেয়াল করো। এখানে প্রথম যে পার্টটা বলতেছিল কি, যে হচ্ছে দেখো 15 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এর যে ভ্যালুটা আছে সেটা কি হবে স্যার? 15 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রথম পার্টটা আমি পেলাম। দেন আমি যদি তোমাকে বলি যে স্যার আর কি কি ভ্যালু বলে দিছে, দেখো তো আমাকে দৈর্ঘ্য বা এস এর ভ্যালু বলে দিছে, কত বলে দিছে? 100 মিটার। ওকে, ভালো কথা। তাহলে আমাকে পূর্ব মুহূর্তে ভি এর ভ্যালু আমাকে বলে দিছে কত? 216 ইন্টু কত হবে? 1000 ডিভাইডেড বাই 3.6। আচ্ছা, ভালো কথা। তো আমাকে বলছে যে এই যে উড়োজাহাজটি কি উঠতে সক্ষম হবে কিনা, ঠিক আছে? আচ্ছা, এটার ভ্যালুটা জানতে চাইছে যে এই যে ত্বরণটা যদি 15 মিটার পার সেকেন্ড হয়, তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি লিখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে ভি এর ভ্যালু কি আমি জানি? হ্যাঁ, ভি এর ভ্যালু জানি। ইউর ভ্যালু জানি? ইউর ভ্যালু জানি না, ঠিক আছে? এ এর ভ্যালু কি আমি জানি? এ এর ভ্যালু আমাকে কি বলে দিছে? না, আমাকে এ এর ভ্যালুটা বলে দিছে কত? 15 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, ভালো কথা। এখন একটা জিনিস খেয়াল করো, এই ম্যাথটা যখন আমরা স্টার্ট করব, এই জায়গায় একটা জিনিস একটু খেয়াল রাখা লাগবে। এখানে কিন্তু এস এর ভ্যালু নাই, তার মানে এই সূত্রটা আমরা কি করতে পারবো না? ইউজ করতে পারবো না। অনেকে কিন্তু এই সূত্র দিয়ে ইউজ করবে, এটা দিয়ে করলে কিন্তু আনসার আসবে না। তাহলে কোন সূত্র দিয়ে ইউজ করবো? আমরা এটা ইউজ করতে পারি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এই সূত্রটা একটু অ্যাপ্লাই করে দেখি, চলো। তাহলে এখানে একটু যদি অ্যাপ্লাই করি, তাহলে ভি স্কয়ারের ভ্যালু কি? আমার যেটা আছে সেই জিনিসটা আমি কি করতে পারবো? অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, ভালো কথা। ইউ স্কয়ারের ভ্যালু কি তুমি জানো? না, ইউ স্কয়ারের ভ্যালু আমার দরকার নেই। এ এর ভ্যালু আমি জানি, এস এর ভ্যালু আমি জানি। তাহলে দেখো তো এই দুইটা ভ্যালু যদি আমি বের করি, সেটাকে যদি আমি রুট করে দিই, সেই ক্ষেত্রে কি আমি ভি প্রাইমের ভ্যালু পেয়ে যাবো না? তাহলে 2 ইন্টু এ এর ভ্যালু কত স্যার? 15। এস এর ভ্যালু কত স্যার? 100। তাহলে আমি এখানে কি পেয়ে যাবো? এটা যদি করো তাহলে দেখবা 54.55 পাবা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার কিসের ভ্যালু? ভি প্রাইমের ভ্যালু। কিন্তু ভি এর ভ্যালু কত ছিল স্যার? ভি এর ভ্যালু ছিল এখানে পাবা 60 মিটার পার সেকেন্ড। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, যে ভি আর ভি প্রাইমের মধ্যে কে বড়? ভি বড়। তাহলে ভি এর ভ্যালুটা কি ভি প্রাইম থেকে বড়? অর্থাৎ আমার এই যে ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমার যখন উড়োজাহাজটা উড়বে, উড়ার ক্ষেত্রে সত্যটা কি হবে? সত্যটা হচ্ছে অবশ্যই কি হবে? এটা 60 থেকে বড় হইতে হবে। 60 থেকে যদি বড় না হয়, সেক্ষেত্রে কিন্তু উড়োজাহাজটা কি হবে না? উঠতে পারবে না। তার মানে দেখো, এটা 54.55 মিটার পার সেকেন্ড। তার মানে কি এই উড়োজাহাজটা উড়বে? এই উড়োজাহাজটা কখনো কি হবে না? উড়বে না। আচ্ছা, তারপরে আমরা চলে যাই আমাদের সেকেন্ড টাইপের ম্যাথে। ওকে, কি বলতেছে দেখো, রানওয়ের দৈর্ঘ্য সর্বনিম্ন কত হলে উড়োজাহাজটি উঠতে পারবে? তার মানে এখানে আসলে কিসের ভ্যালু জানতে চাইছে? এখানে আসলে মূলত জানতে চাইছে আমাদের এই যে এস এর ভ্যালুটা, এস এর ভ্যালুটা কত হবে সেটা। দেখো, কিছুক্ষণ আগে আমরা বলতেছিলাম যে স্যার ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। একটা সূত্র দিয়ে আমরা সবগুলো ম্যাথ টাইপ শেষ করব। দেখো, তাহলে ভি স্কয়ারের ভ্যালু কত স্যার? ভি স্কয়ারের ভ্যালু আপনি বলেই দিয়েছেন যে এই যে 216 কিলোমিটার পার আওয়ারকে আমি কনভার্ট করছিলাম, তার মানে 60 স্কয়ার পেয়ে গেছিলাম। ইউ স্কয়ারের ভ্যালু তো কত? 0 হয়ে যাবে যেটা আদিবেগ। তাহলে 2 ইন্টু এ এর ভ্যালু কত ছিল স্যার? এ এর ভ্যালু ছিল আমার 15, ঠিক আছে? 15 মিটার পার সেকেন্ড। আর এস এর ভ্যালু আমি জানি না, এস এর ভ্যালুটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে এই ভ্যালুটা তুমি যখন বের করবা, তখন তোমার প্রথম কন্ডিশন হবে যে দৈর্ঘ্যটা কি এস এর ভ্যালুটা, অর্থাৎ এই যে এস এর ভ্যালুটা পাইছো, সেটা কি 100 মিটার থেকে বড় নাকি ছোট? এই জিনিসটা তোমাকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে। যদি দেখো এটা 100 থেকে বড় হয়ে গেছে, তাহলে কিন্তু এই উড়োজাহাজটা কি করতে পারবে না? সর্বনিম্ন দৈর্ঘ্য কি করতে পারবে না? উঠতে পারবে না। যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু উড়োজাহাজটা কি ফ্লাই করতে পারবে না। সো 100 থেকে যখন ছোট হবে, তখনই কি হবে? উড়োজাহাজটা এই যে রানওয়ে থেকে তখন আমরা ফ্লাই করতে পারবে। আচ্ছা, পরের স্লাইডে আমরা চলে যাই। এগুলো তো আমরা সলভ করে ফেললাম। এখন এবার দেখো কি বলতেছে একটু খেয়াল করো। দুটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে প্রতিযোগিতা শুরু করলো। তো 2 মিটার পার সেকেন্ড এবং 3 মিটার পার সেকেন্ড তাদের ত্বরণ ছিল এবং গাড়ি দুটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়। তবে কার কত সময় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল? খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, যে আমাকে বলেই দিছে যে 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে কি করছিল? এই যে ওরা যে প্রতিযোগিতা শুরু করছিল, তাদের ত্বরণ ছিল এর যে ভ্যালুটা আছে সেটা। তখন আমাকে বলছে টাইমের ভ্যালু কত হবে। স্যার আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি a is equal to v minus u by t। আচ্ছা, তাহলে দেখো তো প্রথমটা পার্টের জন্য কি আমি 10 এর জন্য একটা কি এখান থেকে আমি t এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে দেখো প্রথম পার্টের জন্য যদি আমি হিসাব করি, তাহলে 10 বিয়োগ 5 ডিভাইডেড বাই a এর ভ্যালু হচ্ছে 2, এখান থেকে আমি একটা t এর ভ্যালু পাবো।
আচ্ছা ভালো কথা। তারপর এটা যদি a প্রাইম ধরি, এটাকে যদি আমি a ডাবল প্রাইম ধরি, সেক্ষেত্রে আমি কিসের জন্য বের করব? সেম প্রসিডিউরের ক্ষেত্রে আমি যদি বলি যে 10 বিয়োগ 5 ডিভাইডেড বাই a ডাবল প্রাইমের ভ্যালু তখন 3 হয়ে যাবে, তখন t2 এর ভ্যালু বের করব, t1 এর ভ্যালু আমরা বের করব। তখন এই দুইটার মধ্যে আমরা যখন কম্পারিজন করব তখন আমরা পেয়ে যাব যে আসলে কি একই সময়ে পারবে কি পারবে না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। বুলেট এবং তক্তা সংক্রান্ত স্লাইড। বুলেট এবং তক্তা সংক্রান্ত স্লাইডটা সবচেয়ে সহজ একটা টাইপ যদি বলে, অনেকে এটা নিয়ে বেশি কনফিউজ থাকে যে আসলে এগুলো ম্যাথগুলো কিভাবে করবো, অনেকে এটা পারে না। ঠিক আছে, দেখো বুলেটের আমরা জানি বুলেটের কি থাকে, একটা নির্দিষ্ট পরিমাণের কি থাকে, পুরুত্ব থাকে, ঠিক না? তো একটা বুলেট যখন এই যে কাঠে যখন তক্তাকে কি করতেছে, ভেদ করে যাবে, তখন হচ্ছে কি ও এই নির্দিষ্ট পরিমাণে পুরুত্বতে ভেদ করবে, এবং যখন ও এই যে পুরুত্বর ভিতরে অর্থাৎ কাঠের তক্তার যে মেইন পারতনটা আছে সেটার মধ্যে অ্যাপ্রোচ করবে, তখন কিন্তু ওর ভেলোসিটিটা অটোমেটিক স্টপ হয়ে যাবে। সো তার আগ মুহূর্তে কি থাকবে, একটা ভেলোসিটি থাকবে, যে ক্ষেত্রে আমরা সূত্রটা ইউজ করি v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। এখানে এসটা হচ্ছে যে কাঠের পাটাতনের পুরুত্ব, অর্থাৎ বুলেট যখন একটা কাঠে অথবা কোনো একটা নির্দিষ্ট জায়গায় কি করতেছে, ও যখন অ্যাপ্রোচ করতেছে তখন যে পুরুত্বটা সেটাই হচ্ছে কি আমার এস এর ভ্যালুটা। এর ভ্যালুটা কি বুলেটের, যে আমি যদি বলি বুলেটের যে ত্বরণটা আছে সেটা হচ্ছে এ, আর ইউ হচ্ছে বুলেটের আদি বেগ এবং ভি হচ্ছে বুলেটের কি শেষ বেগ। আচ্ছা, এই টাইপসের এই একটা অনেকগুলো ম্যাথে অনেকের হচ্ছে যে স্যার আমরা হচ্ছে যে এমসিকিউ গুলো সলভ করতে পারি না, এবং এই এমসিকিউ গুলো একবারে ইজি টাইপের এমসিকিউ থাকে, কিন্তু ওরা কি করে, ওরা হচ্ছে কনসেপচুয়াল এমসিকিউ হিসাব করে ওরা হচ্ছে পুরো বড় করে ম্যাথটা করতে যায়, এবং এটা টাইম ওয়েস্ট হয়ে যায়, এবং এমসিকিউ গুলো দিন শেষে দেখা যায় কি পারা যায় না। এই ক্ষেত্রে কিছু শর্টকাট টেকনিক আমি আজকে তোমাদেরকে বলে দিই। যেমন কি দেখো, একটি বুলেট কোনো দেয়ালে 9 সেন্টিমিটার ভেদ করে বলে দিছে, তখন বলে দিছে কি অর্ধেক বেগটা হারাচ্ছে, তার মানে অর্ধেক মানে কি 1/2 না? ভালো করে খেয়াল করো তো, তাহলে 1/2 যদি হয়, এই যে যেটা নিচে 1 আছে, ঠিক আছে, 1 পার্টটাকে আমরা যদি n ধরে নিই, তাহলে আমরা লিখতে পারবো যে একটা বুলেট কতটুকু দূরত্ব ভেদ করবে, সেটা কি x is equal to d divided by n স্কয়ার মাইনাস 1। খুব ইম্পর্টেন্ট পার্ট, একটু খেয়াল করো। তাহলে এখানে ডি এর ভ্যালু কোনটা স্যার? ডি এর ভ্যালু কত সেন্টিমিটার দূরত্ব সে ভেদ করতেছে, তাহলে 9 সেন্টিমিটার দূরত্ব ভেদ করতেছে, এবং এন স্কয়ারের ভ্যালু কি হবে, এন স্কয়ারের ভ্যালু হবে সে কতটুকু হারাচ্ছে, তাহলে 2 স্কয়ার মাইনাস 1, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে কত 3, আর 9 ঠিক আছে 3, তাহলে এটার অ্যান্সার হবে কি 3 সেন্টিমিটার। দেখো তো, এটা কিন্তু আমি যদি সলভ করি এটা কিন্তু 10 সেকেন্ডেই সলভ হয়ে যায়। সো এই ম্যাথগুলো কিন্তু তোমাদের আমি যদি বলি নটরডেম, সেন্ট জোসেফ, হোলি ক্রসের ভর্তি পরীক্ষা কিন্তু এই ম্যাথগুলো থাকবে, এবং যারা এই ম্যাথের শর্টকাট ট্রিক্সগুলো জানবে না এবং কনসেপচুয়াল টপিকগুলো জানবে না তারা কিন্তু এটা ধরা যাবে, এবং এই ম্যাথটা যদি করি এটা কিন্তু মোটামুটি না হইলেও অনেক বড় হয়ে যায় যদি কনসেপ্ট অনুযায়ী আগাইতে যায়। সো এই শর্টকাট ট্রিক্সগুলো তোমরা একটু অ্যাপ্লাই করবা। দেন আমরা চলে যাই পরের টাইপের ম্যাথে। দেখো, সেম টাইপের আরেকটা ম্যাথে আমাকে বলতেছে একটি গুলি একটা তক্তায় 400 মিটার পার সেকেন্ড বেগে 50 সেন্টিমিটার পর্যন্ত ঢুকতে পারে। আচ্ছা ভালো কথা, 30 সেন্টিমিটার পুরো এই তক্তায় গুলিটি কতটুকু ভেদ করতে পারবে? ওই সেম প্রসিডিউরে আমরা জানি কি s is equal to ut প্লাস হাফ at স্কয়ার, এটা নিবা। দেন হচ্ছে যে v স্কয়ার is equal to u স্কয়ার প্লাস 2as, এখান থেকে দুইটা টাইপ নিবা। দেন হচ্ছে যে তুমি কি করবা, দুইটা s এর কম্পেয়ার করে দেন হচ্ছে তুমি কি অ্যানসারটা সলভ করে দিবা। ওকে, দেখো আরেকটা শর্টকাট টাইপের ম্যাথে চলে আসলাম। কি বলতেছে, দেখো একটি বুলেট একটি নির্দিষ্ট বেগ নিয়ে কয়টা তক্তা ভেদ করতেছে, দেখো তো 3টা তক্তা ভেদ করতেছে, এবং তাদের বেগের মান একে অপরের কয় গুণ, 2 গুণ। তাহলে সেক্ষেত্রে আমরা টেকনিকটা মনে রাখবো কি, একটা নির্দিষ্ট তক্তা ভেদ করলে যখন কত গুণ অ্যাঙ্গেলে হবে তখন সেটাকে আমরা বলবো কি স্কয়ার এন স্কয়ার। তাহলে দেখো তো কয় গুণ, 2 গুণ বলে দিচ্ছে না, তাহলে 2 স্কয়ার, তার মানে এটার আনসার হবে কত 4। দেখছো, এই ম্যাথগুলো লিটারেলি জাস্ট 5 থেকে 10 সেকেন্ডে সলভ করে ফেলা যায়। সো এই কনসেপ্টগুলো যারা জানবে তাদের জন্য কিন্তু এই ম্যাথগুলো খুব ইজি টাইপসের হবে। আচ্ছা, পরের স্লাইডে আমরা চলে যাই। সেম প্রসিডিউরে এই ম্যাথগুলো তোমাদের জন্য SW থাকবে, এবং এই ম্যাথটা তোমরা নিজ দায়িত্বে SW করে আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিবে উত্তর সহ। আচ্ছা, টিতম সেকেন্ড, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এটা লাস্ট পার্টের একটা টপিক, সেটা হচ্ছে টিতম সেকেন্ড। ধরো আমি একটা নির্দিষ্টতম সেকেন্ড, আমি ধরো বললাম যে 20তম সেকেন্ডে আমি হচ্ছে যে কি একটা দূরত্ব অতিক্রম করব। তো আমরা তো নর্মালি কি জানি, s is equal to কি সূত্র পড়ে আসছিলাম যে স্যার এখান থেকে আমরা টি বের করার জন্য s is equal to ut প্লাস হাফ অফ at স্কয়ার, এই সূত্রটা পড়ে আসছিলাম, ঠিক আছে। কিন্তু এইভাবে যদি তোমরা করো এই ম্যাথগুলো কিন্তু অনেক লেট হয়ে যাবে এবং লং প্রসেস হয়ে যাবে। সো এই ম্যাথগুলো একটু শর্টকাটে মনে রাখার জন্য আমরা ইউজ করব s t তম সেকেন্ড ইজ ইকুয়াল টু u প্লাস হাফ অফ a
2t মাইনাস 1। এখানে t হচ্ছে যে আমার, যে আমি যদি বলি যে আমি যে এখানে কততম সেকেন্ড ইউজ করব সেটার জন্য আমি বসাবো। ধরো আমি যদি তোমার একটা এক্সাম্পল বলি যে আদি বেগ ধরো আমার আছে 0 মিটার পার সেকেন্ড বেগে আদি বেগ নিলাম, তো আমাকে s এর ভ্যালু বের করতে বলছে 20তম সেকেন্ডে, কথার কথা, ঠিক আছে। এখানে ক্ষেত্রে ত্বরণ দেওয়া আছে ধরো কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, হাফ অফ a 2t মাইনাস 1, ঠিক আছে। সেক্ষেত্রে আমি লিখবো হাফ ইন্টু 2 ইন্টু 20 ইন্টু 2 মাইনাস 1, তার মানে কত 39 সেকেন্ড, ঠিক আছে। এই জিনিসটা একটু তোমরা খেয়াল রাখো এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপের এমসিকিউ শর্টকাট। ওকে, দেখো একটা স্থির বস্তু অবস্থান থেকে 5 মিটার পার সেকেন্ড সমতলনে চলা শুরু করলো, আমাকে এ এর ভ্যালু বলে দিছে। আচ্ছা ভালো কথা স্যার, এ এর ভ্যালু আমাকে বলে দিছে কত 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা আমাকে বলতেছে 5th সেকেন্ডে এটি কতটুকু অতিক্রম করবে, তাহলে আমি যে এস টি এইচ ইজ ইকুয়াল টু কি হাফ অফ এ 2t মাইনাস 1, এই সূত্রটা আমরা বসাবো। বসানোর পরে তাহলে তুমি আমাকে বলো যে হাফ এ এর ভ্যালু কত 5 বলে দিছে, 2t 2 ইন্টু 5 মাইনাস 1 যেটা আছে সেটা বসাইলাম, তাহলে আমি কি লিখতে পারবো হাফ 5 ইন্টু 10 মাইনাস 1, তার মানে কত হবে 9 হবে, তাহলে এটা কি হবে 45/2। সো এই জিনিসগুলো কি করবা একটু বের করবা। ওকে, দেন আমরা পরের টাইপে চলে যাই। দেখো সেম টাইপের ম্যাথগুলো, ঠিক আছে, এইভাবে তোমরা এই জিনিসগুলো একটু কি প্র্যাকটিস করে নিবা। আচ্ছা ইম্পর্টেন্ট এবং সবচেয়ে আমি যদি বলি যে স্যার বোর্ডে এতবার করে এই কোয়েশ্চেনটা আসছে, এটার আসলে কোনো ধরনের কি নেই, লিমিট নেই, বারবার এই টাইপের ম্যাথগুলো আসে। দেখো ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, অতিক্রান্ত দূরত্ব 20তম সেকেন্ড, তার মানে ওই যে শর্টকাট টেকনিকটা এস ইজ ইকুয়াল টু কি ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1 এভাবে করে ফেলবো। চলার পথে প্রাইভেট কারে কতবার দূরত্ব অতিক্রম করতেছে, চলো এই ম্যাট্রিকটা আমরা সলভ দেখি। দেখো কি বলতেছে একটু খেয়াল করো, ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে যে আমাদের তোমাদের জন্য আমি দুইটা সেগমেন্ট রাখছি। কি কি সেগমেন্ট স্যার? একটা সেগমেন্টে হচ্ছে যে আমরা এই যে দেখো এই ম্যাথটা কত বড়ভাবে করা যায়, দেখো এই যে আমি যদি হিসাব করি যে বোর্ডে এই ম্যাথটা কত বড় অ্যাঙ্গেলে আসছে, দেখো জাস্ট এই ম্যাথটা করার জন্য তুমি মার্কস পাবা কত 3 মার্কস, ঠিক না? আর শর্টকাটে তুমি যদি করো, এই যে দেখো এটা হচ্ছে শর্টকাট টেকনিক, দেখো কি বলছে এস ইজ ইকুয়াল টু আমরা বলছিলাম ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, যদি এটা শর্টকাট করো দেখো এই ম্যাথটা জাস্ট আমাদের 3 লাইনে শেষ হয়ে যায়। সো বোর্ড পরীক্ষা যখন আসবে আমি যদি চিন্তা করি যে স্যার আমার এই ম্যাথটা করার জন্য টাইম আছে মাত্র 5 মিনিট, ভালো করে খেয়াল করো। সো এত বড় প্রসেসে না করে চাইলে শর্টকাটটা ইউজ করতে পারি আমরা। দেখো প্রথমত ট্রাকটির 20তম সেকেন্ড আমরা বের করব, দেন হচ্ছে যে এখান থেকে ত্বরণটা বের করে t2 এর ভ্যালু বের করলাম, দেন s1 এর ভ্যালু u1 প্লাস হাফ এটি স্কয়ার দিয়ে 361 পেলাম, দেন হচ্ছে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা 400 পেলাম, তারপরে হচ্ছে যে এখান থেকে 400 থেকে 361 বাদ দিলে s প্রাইম এর ভ্যালু পেয়ে গেলাম। দেন দেখো আরেকটা শর্টকাট কি u প্লাস হাফ 2t মাইনাস 1, জাস্ট ভ্যালুটা বসাই দিলে আমার কি অ্যানসারটা ডান হয়ে গেল। দেখো পরের টাইপে আমরা চলে যাই। আচ্ছা এটার আগে দেখো পরন্ত বস্তুর কিছু সূত্র বা কিছু আমাদের হচ্ছে যে কিছু পার্ট আছে। দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা দেখি যে 3টা সূত্র আমরা দেখছিলাম, গ্যালিলিও 3টা সূত্র দিয়েছিল, এই সূত্রগুলো একটু ভালো করে খেয়াল রাখো। সেই ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো দরকার পরন্ত বস্তু, যে ইউ এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার এস ইজ ইকুয়াল টু, ঠিক আছে। এই যে 3টা পার্টের মধ্যে দেখো টি হচ্ছে এখানে সময়, এ হচ্ছে এখানে ত্বরণ, ইউ হচ্ছে এখানে আদিবেগ, ঠিক আছে। দেখো সময়ের এককগুলো খুব সুন্দর করে আমরা দিয়ে দিছি, এই জিনিসগুলো একটু তোমরা দেখে নিবা। আচ্ছা পরন্ত বস্তুর 3টা সূত্র দেখো, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি যদি বলি যে ভাই এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কি আছে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এই যে এই ভি এর কোনটা কিভাবে সমানুপাতিক চিহ্ন আমরা ইউজ করব সেই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। যেমন কি আমি যদি বলি যে হচ্ছে যে দেখো এই যে ভি সমানুপাতিক এ এইচ সমানুপাতিক টি স্কয়ার, ঠিক আছে। প্রথম সূত্রটা আমি বলছি স্থির অবস্থান এবং একই উচ্চতা থাকা লাগবে। একটা পাত্র নিবা যেখানে অবস্থানটা স্থির থাকবে এবং উচ্চতাটা কি থাকবে, একই থাকবে, তখন বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় কি করবে, সমান দূরত্ব অতিক্রম করবে। তারপর স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু টি সময়ে প্রাপ্ত বেগ তার সময় সমানুপাতিক, দেন হচ্ছে যে কি টি সময় থেকে বিনা বাধায় পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। সো এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল রাখো। আচ্ছা পরন্ত বস্তুর জন্য গতীয় সমীকরণগুলো আমরা দেখলাম। পরন্ত বস্তুর ক্ষেত্রে 10 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে গড় বেগ কত, এই যে স্থির অবস্থান থেকে আমরা এই সূত্রগুলো ইউজ করব, ঠিক আছে। s ইজ ইকুয়াল টু ইউটি
প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ঠিক আছে, আমি কি বলতেছে দেখো, এটা হচ্ছে প্রথম সমীকরণটা ছিল ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে আরেকটা কি ছিল, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখান থেকে এখন তোমাদের টার্গেট হচ্ছে যে স্যার কোনটা ইউজ করবো। দেখো টাইম বলে দিছে, স্থির অবস্থান বলে দিছে। ঠিক আছে, এস এর ভ্যালু বের করতে বলছে, তাহলে এখান থেকে তোমরা চাইলে ইজিলি এস এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা। আচ্ছা, তারপরে দেখো স্থির অবস্থান সেম প্রসিডিউরের ম্যাথটাই, এই যে স্পর্শকাল টাইমের ভ্যালু দেওয়া আছে, জাস্ট আমাকে কি করা লাগবে, এইচ এর ভ্যালু দিয়ে দিছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা দিয়ে এই ম্যাথটা সলভ হয়ে যাবে। ওকে, তারপরটা একটু খেয়াল করো, তারপরের ম্যাথটা কি বলতেছে, 9.2 মিটার পার সেকেন্ড বেগে একটি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো একটা বস্তুকে, তাহলে কত সময় পরে ভূপৃষ্ঠে পড়বে। দেখো খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছে মানে কি, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হইলো, যে স্যার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। দেখো আমি বস্তুটাকে ধরো খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছি, এই যে একটা বস্তুকে আমি নিচের দিকে নিক্ষেপ করলাম, তার জি এর ভ্যালুটা কি নিচের দিকে হবে, এইচ এর ভ্যালুটা হবে কি নিচের দিকে, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পজিটিভ ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন যখন আমি উপরের দিকে নিক্ষেপ করবো, ভালো করে একটু খেয়াল করো তো, উপরের দিকে নিক্ষেপ করলে কি হবে স্যার, উপরের দিকে নিক্ষেপ করলে জি এর ভ্যালু কিন্তু নিচের দিকে, এইচ এর ভ্যালু কিন্তু কি হবে নিচের দিকে, তার মানে এই জায়গায় কি হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই সূত্রটা হবে স্যার, কেন হবে, কারণ একটা নেগেটিভ পার্টে আছে আর দুইটা কি পজিটিভে আছে, তার মানে একটা কি একে অপরের সাথে কি, আমি যদি বলি যে একটা আরেকটার সাথে কি করতেছে বলতো, একটা আরেকটার সাথে কি বিপরীত দিকে অ্যাঙ্গেল আছে। ঠিক আছে, এই যে এইচ এর ভ্যালুটা আছে সেটা কি, সেটা কিন্তু উপরের দিকে, একটু খেয়াল রাখো। ঠিক আছে, এইচ এর ভ্যালুটা মানে এখানে কি হবে, এইচ এর ভ্যালুটা এখানে হবে যে উপরের ঊর্ধ্বগামী। ঠিক আছে, সো ঊর্ধ্বগামী যদি হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, একটা হচ্ছে নিচে একটা হচ্ছে উপরে, তার মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে cos 180 ডিগ্রি ভ্যালু কত, -1। এটার জন্য আমরা আসলে মূলত এই জায়গাটাতে -1 ইউজ করব। আচ্ছা, সেম টাইপের ম্যাথ অতিক্রান্ত সময় বের করবো। ঠিক আছে, কুয়ার এই যে ম্যাথটা দিয়ে একটি পাথর উপরে খাড়াভাবে নিক্ষেপ করা হলো, এই যে দেখো উপরে খাড়াভাবে নিক্ষেপ করলাম। ঠিক আছে, উঠার পরে 5 মিটার উপরে পাথরটি ধরা হলো, উপরে মারলাম। ঠিক আছে, তার মানে মাইনাস হবে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh এর এই সূত্রটা ইউজ করব। ওকে, দেন হচ্ছে যে একটি পাথর, এই যে সেম প্রসিডিউরে তার ধ্রুতি বের করবো। আমরা জানি ধ্রুতি ইজ ইকুয়াল টু কি, ভি ইজ ইকুয়াল টু কি অতিক্রান্ত যে আমার দূরত্ব থাকবে সেটাকে আমি সময় দিয়ে ভাগ করব। সেম টাইপের এই যে আগের যে পার্টটা পড়াইলাম, যে স্যার আমি যেটা আগের টাইপটা ছিল যে হচ্ছে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, এখান থেকে আমরা কি এইচ এর যে ভ্যালুটা পাবো সেটা, এটাকে যদি আমরা টি দ্বারা ভাগ করে দিই সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, ধ্রুতিটা, যেটা আমাদের এক্সেপশনাল যে জিনিসটা দরকার সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, ওকে, একটি বস্তু ভূমি থেকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, ঠিক ওই মুহূর্তে 600 মিটার থেকে আরেকটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো, বস্তু যদি কোথায় মিলিত হবে। একটু খুব সুন্দর একটা টাইপের ম্যাথ দেখো, আমাকে বলতেছে কি যে একটা বস্তুকে আমি কি করলাম স্যার, একটা বস্তুকে আমি ছেড়ে দিলাম কত, ভূমি থেকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছেড়ে দিলাম। আচ্ছা, 100 মিটার পার সেকেন্ড বেগে, ওকে, তার মানে ভেলোসিটি হচ্ছে উপরের দিকে ছিল। ঠিক আছে, তার মানে এটা এইচটা কি ছিল স্যার, এই যে জিটা হচ্ছে নিচের দিকে। ঠিক আছে, তার এইচটা কি, এইচটা হচ্ছে যে উপরের দিকে, তার মানে দুইটা পজিটিভ পাইলাম। ঠিক আছে, তার মানে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, ইউ স্কয়ার প্লাস 2gh হবে এখানে। আচ্ছা, এখন দেখো বস্তু যদি কোথায় পরস্পর মিলিত হবে, তাহলে এখানে কি বলছো, ঠিক মুহূর্তে 600 মিটার উপর থেকে আরেকটা বস্তু, তাহলে আরেকটা বস্তু কি করলো স্যার, আরেকটা বস্তু এই প্যাটার্ন থেকে আমাকে কি করে দিল, 600 মিটার উপর থেকে। ঠিক আছে, এটার উপর থেকে কি 600 মিটার এর দৈর্ঘ্য। ঠিক আছে, এটার দৈর্ঘ্য এইচ ইজ ইকুয়াল টু 600 মিটার, তার মানে আরেকটা বস্তু আমাকে কি করে দিলাম স্যার, 600 মিটার উপর থেকে ফেলে দিলাম। এখন আমাকে জানতে হবে যে কোন পয়েন্টটা, এই যে ধরো এটা বি পয়েন্ট, এটার ভ্যালুটা কোনটার ক্ষেত্রে কি হবে, সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, এটা 1 দিয়ে যদি আমি করি তাহলে সেক্ষেত্রে g1h1 আর ভি স্কয়ার ইজ ইকুয়াল টু, যখন আমি নিচের দিকে ফেলে দিচ্ছি, ভালো করে খেয়াল করো, এইচ এর ভ্যালুটা আমি কি নিচের দিকে ফেলে দিচ্ছি, এটা কি পজিটিভ অ্যাঙ্গেলে আছে না, তার মানে একটা হবে পজিটিভ আর একটা হবে নেগেটিভ ডাইরেকশন। ঠিক আছে, এখান থেকে দুইটা এইচ এর যে দুইটা তুলনা করবা, তুলনা করার পরে তুমি যে ভেলোসিটি আছে বা আমি যদি বলি যে দূরত্ব আছে সেটা কি করে ফেলতে পারবা, টাইম থেকে বের করে ফেলতে পারবা। আচ্ছা, এই যে সৃজনশীলটা আছে, এই সৃজনশীলটা কিন্তু এই সেম টাইপের সৃজনশীল কিন্তু আমি কিছুক্ষণ আগে করাই দিলাম। ঠিক আছে, সো এই সৃজনশীলটা তোমাদেরকে আমি SW দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, তার আগে একটু দেখো যে আমাদের কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো আমরা আসলে সাধারণত করে আসি। ঠিক আছে, এবং এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টাপ হচ্ছে আমাদের এই যে গ্রাফগুলো। ঠিক আছে, এবং এই গ্রাফের মধ্যে আমরা প্রথমত দেখি যে হচ্ছে যে দেখো সমবেগের গ্রাফ। আমরা জানি সমবেগ s ইজ ইকুয়াল টু কি, s ইজ ইকুয়াল টু vt। তাহলে এটাকে যদি আমি y এক্সের সাথে তুলনা করি সেক্ষেত্রে আমার কি হবে, যে স্যার এই যে vটা কি m
এম ধরতে পারি, ঠিক না? আর এই যে টিটাকে আমরা যদি এক্স অ্যাক্সিসের সাথে তুলনা করি তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর একটা গ্রাফ পেয়ে গেলাম। তো আমরা জানি যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর যে গ্রাফটা হয় সেটা কি বলতো, সেটা হচ্ছে বেশিরভাগ কি মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা থাকে। তাহলে দেখো তো জাস্ট এই যে ওয়াই অ্যাক্সিসে আমরা কি বসাবো, এস বসাবো, আর এক্স অ্যাক্সিসে আমরা কি বসাবো, টি বসাবো। এই যে দেখো এক্স অ্যাক্সিসে টি বসালাম, ওয়াই অ্যাক্সিসে কি বসালাম, এস বসালাম। তার মানে এটা কিসের সূত্র স্যার? এটা হচ্ছে সমবেগের সূত্র। ভালো করে খেয়াল করো। আচ্ছা, এখন আমি যদি তোমাদেরকে বলি যে স্থির বস্তুটা, ধরো একটা বস্তু কি আছে, স্থির আছে, ঠিক আছে, বস্তুটা গতিশীল না, স্থির অবস্থায় আছে, ঠিক আছে। স্থির বস্তুর কি প্রতিটা পয়েন্টে আমি যদি বলি এই পয়েন্টে যে টি এর ভ্যালুটা থাকবে সেটাও সেম হবে, এই পয়েন্টেরটাও কি হবে, সেম হবে, এই পয়েন্টেরটাও কি হবে, সেম হবে। তার মানে এটা কি স্থির বস্তুর ক্ষেত্রে যে সরণ আর হচ্ছে যে তোমার টাইমের একটা গ্রাফ পাইলাম। ওকে, তাইলে দেখো এখন আমরা লাস্ট একটা কয়টা পার্ট দেখবো যে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্রাফের সূত্র কি। দেখো পরন্ত বস্তুকে যদি আমি এখানে যদি আমি এ ধরি, ঠিক আছে, এইটাকে যদি আমি এ ধরি, এ যদি ধরি এটাকে, তাহলে আর যদি এটার সাথে টি হয় তাহলে আমি কি লিখতে পারি, পরন্ত বস্তুর ক্ষেত্রে যে ত্বরণটা হয় সেটা কি তার সময়ের কি হয়, সমানুপাতিক আকারে যায়। দেন আমি যদি বলি পরন্ত বস্তুর ক্ষেত্রে কি ভি ইজ ইকুয়াল টু আমরা বলছিলাম ইউ প্লাস এটি। আচ্ছা ভালো কথা, তো স্যার এখানে তো আমার ইউর ভ্যালু দেওয়া নাই। আচ্ছা ইউর ভ্যালু যেহেতু দেওয়া নাই সেটা কি আমি এম এক্স এর গ্রাফ ধরতে পারি না? তাহলে এটা যদি এক্স হয়, এটা যদি এম হয়, তাহলে এটা যদি সি হয়, তাহলে আমি কি লিখতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তার মানে এটা কি হবে আমার, যে একটা নির্দিষ্ট ইউর ভ্যালু যদি সি এর ভ্যালু যদি জিরো হয়ে যায় সেক্ষেত্রে এটা কি আমার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ঠিক আছে। এস এর সাথে যদি টি এর একটা গ্রাফ দেখি সমবেগের ক্ষেত্রে, তাহলে সেটা কি হয়ে যাবে, এভাবে করে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কি করতে থাকবে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর গ্রাফ হিসেবে থাকবে। কিছুক্ষণ আগে দেখালাম এস ইজ ইকুয়াল টু কি ভিটি, ঠিক আছে। তাহলে এটা এক্স অ্যাক্সিসে, এটা হচ্ছে যে এম, আর এটা হচ্ছে কি আমার ওয়াই, কাঙ্ক্ষিত ওয়াই। ক্লিয়ার? ওকে, দেখো চিত্রের কোন জিনিসটা কি সঠিক বলে, কোন বেগ সময় লেখচিত্রে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে। দেখো বেগ আছে, সময় আছে, কিছুক্ষণ আগে যেটা বললাম সেটাই তোমাদের কি রাইট ইকুয়েশন। ওকে, ভালো করে খেয়াল করো তো, এটা কি আমার মন্দনের গ্রাফ নিচের দিকে যাচ্ছে। দেন হচ্ছে যে আমি এটা যদি বলি বেগ সময় সুষম বেগের ক্ষেত্রে হয়, আর এটা হচ্ছে কি আমার যে বেগ আর সময়টা কি, এটা কিন্তু আসলে কোনো ধরনের সঠিক গ্রাফ না। ওকে, দেখো একটা পরন্ত বস্তুর ক্ষেত্রে এতক্ষণ আমরা পার্ট পড়তেছিলাম, এখন নিক্ষিপ্ত বস্তু হয়ে গেল। ধরো তুমি কোনো কারণে একটা বস্তুকে নিক্ষিপ্ত করলা, তো নিক্ষিপ্ত করার পরে বস্তুটা কি হবে, উপরের দিকে যাওয়ার পরে একটা পার্টিকুলার ফেজে কি হবে, আবার নিচের দিকে পড়ে যাবে না। সো এই যে এই বস্তুটা আমার হচ্ছে যে এতক্ষণ উপরের দিকে ছিল, ঠিক আছে, ওর ভেলোসিটিটা ধরলাম উপরের দিকে ছিল, কিন্তু ওর জি এর ভ্যালুটা কি নিচের দিকে ছিল, এইচ এর যে ভ্যালুটা ছিল সেটাও নিচের দিকে ছিল। তাইলে আমি বলতে পারি কি যে ওদের যে টোটাল যে মানে প্রতি সময়ে ও কি এই ব্রেকটা আস্তে আস্তে কি করতে থাকবে, কমতে থাকবে, কারণ কি ওকে গ্র্যাভিটি নিচের দিকে টানবে। সো সেই ক্ষেত্রে কি ও প্রতি সময় এই যে গ্রাফটা কি নিম্নমুখী গ্রাফ হবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট একটা গ্রাফ, এটা একটু খেয়াল রাখো। আচ্ছা, একটি বস্তুকে ভূমি থেকে নির্দিষ্ট বেগে খাড়া নিক্ষেপ করলো, ভূমি আগ পর্যন্ত বস্তুর ত্বরণ, সরণ এবং দ্রুতি সময়, সরণ সময়, দূরত্ব সময় গ্রাফ অঙ্কন করো। খুব ইম্পর্টেন্ট পার্ট। এখন যেগুলো তোমাদেরকে করে দিয়েছি সেগুলাই, এগুলো তোমরা ঠিক আছে নিজেদের মতো করে ভাইয়ারা যেরকম আগের স্লাইডগুলোতে সলভ করে দিয়েছে সবগুলাই তোমাদের সলভ করে দেওয়া আছে। তোমরা এই জিনিসটা একটু কি করবা, বাসায় হোমওয়ার্ক করে রাখবা। আচ্ছা, এই টাইপের একটা পার্ট দেখো, এই সৃজনশীলটা দেখো কি বলতেছে। এই সৃজনশীলটা যে এ বি অংশের ত্বরণ নির্ণয় করতে বলছে। একটু খেয়াল করো তো, এই অংশটা কি ছিল আমাদের এ পার্ট, আর বি অংশটা ছিল আমাদের কি এখানের এ পার্ট না। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই অংশটার ত্বরণ, এটা কি আমার অবশ্যই পজিটিভ ত্বরণ হিসেবে কাউন্ট হবে। তাহলে আমি কি লিখতে পারি, ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা একটা সূত্র। ওকে, তাইলে আমাকে কি বলতেছে, ভি এর ভ্যালু শুরুতে যেটা ছিল সেটা হচ্ছে কত 5, তারপরে যেটা ছিল সেটা হচ্ছে আমার কত 10। তার মানে দেখো আমার যে সরণের যে পার্থক্যটা সেটা হচ্ছে আমার কি হইলো, যে স্যার আদি বেগটা আমি শুরু করলাম 5 দিয়ে, এবং এই যে টাইমটা আমি এই টাইমে যখন গেলাম তখন আমি গেলাম কত 15-তে। ভালো করে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট পার্ট। তাহলে আদি বেগ ছিল 5, তাহলে আদি বেগকে যদি আমি 5 ধরি, শেষ বেগকে যদি আমি 15 ধরি, তাহলে 15 - 5 হয়ে গেল আমার কি বেগের টোটাল পার্থক্য। আমাকে কি বলতেছে দেখো তো, এ বি অংশের ত্বরণ। তাহলে টাইম কত এ বি অংশের টোটাল টাইম যদি 0 থেকে শুরু হয় কতটুকু গেল, 10 সেকেন্ড পর্যন্ত টাইম গেল, তাহলে সেটা কি হবে 10। তাহলে 15 - 10, ঠিক আছে, তার মানে 10/10। এই জিনিসটা একটু খেয়াল রাখো, মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে,
পরের প্লটটা হচ্ছে যে তোমরা অতিক্রান্ত দূরত্ব, এটা আর কিছু বলে দেওয়া নাই, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে এই ম্যাথটা একটু করে ফেলবা। ওকে, দেন দেখো একটা গাড়ি 1 মিনিটে 20 সেকেন্ড কত অতিক্রম করবে, 1 মিনিটে 20 সেকেন্ডে 1 মিনিট 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব? দেখো 1 মিনিট 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। দেখো তো আমরা জানি এস ইজ ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ অফ টি স্কোয়ার না, তার মানে 1 মিনিট 20 সেকেন্ডে, দেখো তো 1 মিনিট 20 সেকেন্ড বলে দিচ্ছে সময় প্রথমটা কত 0 সেকেন্ড, তারপরে 20 সেকেন্ড, তারপরে 40 সেকেন্ড, ঠিক না? তাহলে 20 সেকেন্ডে ওর জন্য যে দূরত্বটা ছিল, যে বেগটা ছিল সেটা কত 4 পাইলাম। তাহলে আমি কি লিখতে পারি স্যার, এই যে ভেলোসিটিটা 20 সেকেন্ডের জন্য ভি এর ভ্যালু যখন 4 তখন টি এর ভ্যালু কত আসে, টি এর ভ্যালু হচ্ছে 20। তাহলে আমি কি এস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as থেকে এখান থেকে চাইলে আমি কি করতে পারবো, ম্যাথটা সলভ করতে পারবো। খুব ইম্পর্টেন্ট পার্ট, এখানে আমাকে বলছে এস এর ভ্যালুটা কত হবে। তাহলে ভি স্কোয়ারের ভ্যালু তুমি জানো, এখানে তো আমার টাইমের ভ্যালুটা আর দরকার নেই, তুমি জাস্ট এর ভ্যালুটা বের করবা। এর ভ্যালুটা কিভাবে বের করবা, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, ভি বাই টি দিয়ে বের করে ফেললে এখান থেকে কি জাস্ট এই জিনিসটা বসাই দিবা এবং ম্যাথটা এখানে সলিউশন ডান। আচ্ছা, পরবর্তী টাইপে আমরা চলে যাই। দেখো একটি গাড়ি, এই যে সেম টাইপ 1 মিনিট 20 সেকেন্ডে এই জিনিসটা স্লাইডে আছে, ঠিক আছে? দেখো উদ্দীপকের আলোকে গাড়িটির বেগ বনাম সময়ের লেখচিত্র, ঠিক আছে? বেগ বনাম সময়ের লেখচিত্র কি হইতে পারে, যে ধরো আমরা যখন বেগ নিব এই পার্টে আমরা যখন বেগ নিব এবং এই পার্টে কি নিব, সময় নিব, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে দেখতেছি কি যে যখন সময়টা 0 সেকেন্ড হয়, তখন ওর বেগটা কি থাকে, 0 থাকে। তাহলে প্রথমে 0 তে গেল, তারপরে যখন সময়টা 20 সেকেন্ডে চলে যায়, সময়টা কততে চলে যায়, ধরো এইখানে 20 সেকেন্ডে চলে যায়, তখন ওর যে বেগটা থাকে তখন সেটা কি হয়ে যায় স্যার, তখন সেটা হয়ে যায় 4, ঠিক আছে? তার মানে এই পয়েন্টে চলে আসবে, এই পয়েন্টটাতে চলে আসবে। তারপরে যখন সেটা 40 সেকেন্ড হয়ে যায়, 40 সেকেন্ড যখন হয়ে যায় তখন কি হয়ে যায় স্যার, তখন সেটা হয়ে যায় 4 থেকে কনভার্ট হয়ে কিসে চলে যাচ্ছে, 8 এ চলে যাচ্ছে। তার মানে এটা 8 এ চলে যাবে। এভাবে করে এই জিনিসটা কি থাকবে, এই জিনিসটা এভাবে করে কি থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। তার মানে এই পয়েন্টগুলো তোমরা যখন এভাবে করে গ্রাফে পুট করবা, দেখবা যে এটা কি আসলে মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণে কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। সো এই জিনিসটা একটু তোমরা বাসায় আবার একটু ভালো করে প্র্যাকটিস করবা। ওকে, সেম টাইপের ম্যাথ এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, ঠিক আছে? চট্টগ্রাম 2022 সেম প্রসিডিউরের ম্যাথ। এই ম্যাথটার আর কোনো ধরনের কি নাই, টাইপ নাই, এই একই টাইপের ম্যাথগুলোই বারবার আসতেছে। গাড়িটির ত্বরণ বের করো, এই যে দেখো এ থেকে বি, কিছুক্ষণ আগে যেটা করাইলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ত্বরণটা আমরা বের করি, দেন হচ্ছে যে 30 সেকেন্ড পর গাড়িটি অতিক্রান্ত তুলনায় নিজস্ব মতামত, ঠিক আছে? এবং এই টাইপের ম্যাথটা আসলে খুব ইজি একটা ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথগুলো যদি তোমরা এখন আজকের যে টপিকের আমি শুরুর ক্লাসগুলো করাইলাম এবং লাস্টের যে স্লাইডে আমি চলে আসলাম, এই স্লাইডের ম্যাথগুলো যদি তোমরা টপিক ওয়াইজ যদি আমাদের ক্লাসগুলো রেগুলার দেখতে থাকো, তাহলে আমি এতটুকু আশা রাখবো যে বোর্ড কোয়েশনগুলো তোমাদের জন্য একবারে সহজ হয়ে যাবে। এবং এই বোর্ড কোয়েশনের যে শর্টকাট টেকনিকগুলো আজকে আমি বলে দিলাম, পাশাপাশি হচ্ছে যে লং টার্ম প্রসেস এবং একটা টাইপের মধ্যে যে আসলে কিভাবে সহজভাবে একটা ম্যাথগুলো করা যেতে পারে, যে টাইপ ওয়াইজ ম্যাথগুলো আলাদা করে দেবে, এগুলো যদি প্র্যাকটিস করতে পারো, আমি আশা রাখতেছি যে এসএসসিতে তোমাদের ফিজিক্সে 90+ মার্কস পাওয়া তোমাদের সম্ভব। সো আজকের ক্লাসটা আমরা আর বড় করবো না, এই ক্লাসটা এতটুকুই। আমাদের সামনে নরডেম, সেন্ট জোসেফ এবং হোলি ক্রসের একটা ক্যাথলিক কলেজের একটা কোর্স আসতেছে। সো সবাইকে সেই কোর্সে আমন্ত্রণ জানাই। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি এবং নেক্সট যে প্লে লিস্টগুলো সেগুলো দেখার অনুরোধ রইল। ভালো থাকো, আসসালামু আলাইকুম সবাইকে।